আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব বেসিক পাওয়ার পয়েন্ট। যারা নতুন, যারা কিছুই পারেন না, তাদের জন্যই আজকের এই ক্লাস। তো চলুন শুরু করি বেসিক পাওয়ার পয়েন্ট। শুরুতেই আমাদেরকে বেসিক পাওয়ার পয়েন্ট শুরু করার জন্য পাওয়ার পয়েন্টের যে অ্যাপ্লিকেশন রয়েছে বা সফটওয়্যার রয়েছে সেটি ওপেন করতে হবে। আর সেটা করার জন্য আমি চলে যাব আমাদের কম্পিউটারের একদম বাম পাশে নিচে স্টার্ট বাটনের পরে রয়েছে দেখেন সার্চ অপশন। আমি এই সার্চ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই সার্চ করার জন্য আমাদের সামনে এরকম একটা জায়গা চলে আসবে, টাইপ হেয়ার টু সার্চ। তো আমরা এখানে পাওয়ার পয়েন্ট চাচ্ছি, POWER। পাওয়ার লেখার সাথে সাথে কিন্তু পাওয়ার পয়েন্টের যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে সেটির লোগো এখানে দেখাচ্ছে। তো আমি যখন এই লোগোতে ক্লিক করে দেব, সাথে সাথেই আমাদের সামনে এই পাওয়ার পয়েন্টের অ্যাপ্লিকেশনের যে শুরু বা স্টার্ট করার জন্য যে জায়গাটা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এগুলো যখন এক্সপার্ট হব তখন এখান থেকে আমরা ডিজাইন করে করে শুরু করতে পারবো। যেহেতু আমরা নতুন বা বেসিক শুরু করতে যাচ্ছি বা নতুনদের জন্য শুরু করতে যাচ্ছি, তো আমরা এখান থেকে শুরু করব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। একদম নতুন যে প্রত্যেকটা ডিজাইন আমরা রেডি করব, এখান থেকে অটো ডিজাইন আমরা নেব না, আমরা ডিজাইন এখান থেকে তৈরি করব। তো আমি এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে পাওয়ার পয়েন্টের যে ইন্টারফেস সেটা কিন্তু চলে আসছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে বেসিক পাওয়ার পয়েন্ট ক্লাস। তো এখানে আমরা অনেক বেশি ডিটেলসে যাব না, যেগুলো নতুনদের জন্য প্রয়োজন এবং যেগুলো নতুনরা যতটুকু দিলে নিতে পারবেন আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যে বিষয়গুলো শিখব সেগুলোর সাথে আগে পরিচিত হয়ে নিচ্ছি। আর সেগুলো হচ্ছে মেনু বার বলা হয় সেগুলোকে। সেটা হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ। এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখব। আর এগুলোকে বলা হয় মেনু বার। তার প্রত্যেকটা মেনু বারের সাথে কিন্তু আবার রয়েছে সাব মেনু, মেনুর সাথে সাব মেনু। যেমন এটা হচ্ছে হোম, হোমের আন্ডারে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো, এগুলো হচ্ছে সাব মেনু বা রিবন বলা হয় এটাকে। অথবা সহজে বললে আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে ধরেন টাইটেল, যে ইনসার্ট, এটা একটা টাইটেল, আর টাইটেলের সাথে আবার রয়েছে সাবটাইটেল। বোঝানোর জন্য বলছি, এটাকে বলা হয় মেনু বার এবং এগুলোকে বলা হয় রিবন। তো আমরা এখান থেকে ইনসার্টের সাথে যে রিবন রয়েছে বা সাব মেনু রয়েছে সেগুলো শিখব। ডিজাইন একটা যদি হয় যে মেনু বার, তো তখন এগুলো রয়েছে সাব মেনু। ঠিক এভাবে ট্রানজিশন, অ্যানিমেশন প্রত্যেকটার সাথে কিন্তু সাব মেনু রয়েছে বা রিবন রয়েছে। তো আমরা শুরু করব হোম দিয়ে। হোমের আন্ডারে কিন্তু অনেকগুলো সাব মেনু রয়েছে। তো আমরা একে একে শুরু করব। শুরুতে আমাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করার জন্য অনেকগুলো স্লাইড নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্লাইড নাম্বার 1। তো এখানে আমরা একটা একটা করে স্লাইড নেব। আমরা এখান থেকে একটা স্লাইড, 10টা স্লাইড, 100 স্লাইড দিয়েও কিন্তু এখানে শুরু করতে পারি। তো আমরা প্রাথমিকভাবে 10টা স্লাইড নিয়ে শুরু করব। তো আমরা এখানে প্রথমে স্লাইড নিয়ে নেব। এই হোমের আন্ডারে অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে প্রথমে আমি স্লাইড দিয়ে শুরু করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ স্লাইড, আমরা যদি এখানে সরাসরি এই নিউ স্লাইডে ক্লিক করে দেই তো এরকম একটা স্লাইড কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্লাইড, আমরা একটা স্লাইড, 5টা স্লাইড, 10টা স্লাইড, 100 স্লাইড নিয়ে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো আমরা যেহেতু বেসিক, আমরা প্রাথমিকভাবে 10টা স্লাইড নিয়ে এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করব। আর এখানে কিন্তু একটা স্লাইড দেওয়া আছে অটোমেটিকভাবে। তো আমরা এখানে বিভিন্নভাবে বিভিন্ন রকমের স্লাইড নেব। স্লাইড নেওয়ার জন্য আমরা এই যে হোমের আন্ডারে রয়েছে নিউ স্লাইড, এখানে ক্লিক করে করে আমরা স্লাইড নিতে পারবো। তো এখানে একটা স্লাইড দেওয়া আছে, আমি 2 নম্বরে একটা স্লাইড নেব। এখানে এই যে স্লাইডে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে একটা স্লাইড কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে স্লাইড 1, এটা হচ্ছে স্লাইড 2। তো এখানে ক্লিক করলে কিন্তু এই স্লাইডটার ভিতরে কি আছে সেটা এখানে দেখাবে। 2 নম্বরে ক্লিক করলে কিন্তু এটার ভিতরে কি আছে সেটাও এখানে আমাকে দেখাবে। তো স্লাইড নেওয়ার জন্য আসলে অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করলে সাথে সাথে একটা স্লাইড অটোমেটিক হয়ে যাবে, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে। আমি যদি প্রত্যেকটা স্লাইড বিভিন্নভাবে নিতে চাই, তখন আমি নিউ স্লাইডের যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের স্লাইড আমি নিতে পারবো। এটা হচ্ছে শুধু টাইটেল স্লাইড, প্রথমে যে স্লাইড এটা আমরা বারবার নিতে পারবো, অথবা টাইটেল অ্যান্ড কন্টেন্ট এই স্লাইডটাও নিতে পারি, এটাকে বলা হয় টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড। অথবা এখানে সেকশন হিডার, তারপর হচ্ছে টু কন্টেন্ট, মানে একসাথে 2টা কন্টেন্ট নেওয়ার জন্য বক্স থাকবে।
তারপর হচ্ছে কম্প্যারিজন, তারপর হচ্ছে টাইটেল অনলি, শুধু টাইটেল থাকবে, অন্য কিছু থাকবে না। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক, একদম খালি থাকবে, আমরা সেভাবে কিন্তু একটা স্লাইড নিতে পারি। তারপর হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপশন, তারপর হচ্ছে পিকচার উইথ ক্যাপশন। তো এখানে আমরা বিভিন্নভাবে কিন্তু এই স্লাইডগুলো নিতে পারি। তো আমরা এখানে যেহেতু শুরুতে আমরা এখানে দেখি, এটা হচ্ছে নাম্বার 1-এ ক্লিক করলে এটা হচ্ছে টাইটেল স্লাইড, আর এটা হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, দুইটা। তো আমরা যদি এখানে দুইটা নিলাম, এখন যদি আমরা ভিন্ন ভিন্ন নিতে চাই, এই যে দেখতে পাচ্ছেন টু কন্টেন্ট, আমরা যদি এখন টু কন্টেন্টে ক্লিক করে দিই, তখন নিচে কিন্তু এই যে টু কন্টেন্টের একটা স্লাইড তৈরি হয়ে গেল। এবং এখানে যদি আবার যাই, এই যে একটা হচ্ছে টাইটেল অনলি, আমরা যদি এখানে ক্লিক করে দিই, টাইটেল অনলি, এই জায়গাটা খালি। তো তারপরে যদি আমরা আবার আরও কিছু নিই, একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি, তারপর হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপশন, এটা নিলাম, তারপর হচ্ছে পিকচার উইথ ক্যাপশন, এটা নিলাম। তো আমাদের 7টা চলে আসছে। এর পরবর্তীতে আমরা যখন লাগবে তখন নতুন নতুন আরও স্লাইড নেব। তো আমরা শুরুতেই 1 নাম্বার স্লাইডে চলে আসছি। তো এই স্লাইডগুলো নিয়েই হচ্ছে আমাদের কাজ। তো এখানে অনেকগুলো কাজ রয়েছে, প্রত্যেকটা স্লাইডকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারবো, বিভিন্নভাবে লেখার ডিজাইন করতে পারবো, স্লাইডগুলোকে কালার করতে পারবো, সেগুলো আমরা একে একে দেখব। তো শুরুতেই টাইটেল স্লাইড নিয়ে আমি কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাড টাইটেল, এটা হচ্ছে টাইটেল দেওয়ার জন্য, একটা প্রেজেন্টেশন রেডি করার জন্য শুরুতে আপনাকে টাইটেল লিখতে হবে, তারপর হচ্ছে সাবটাইটেল। তো আমরা যদি এখানে, আমি আসলে কিছু লেখা এখানে আগে লিখে রেখেছি যাতে আমি খুব সহজে এখানে সাজাতে পারি। তো এখানে আমি ক্রিয়েটিভ আইটি একাডেমিকে কপি করে নিচ্ছি, আপনি আপনার মতো করে এখানে লিখে দেবেন। আমি সহজে বোঝানোর জন্য আমি এখানে এটা লেখাটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে ক্রিয়েটিভ আইটি একাডেমি। এটা হচ্ছে আমার টাইটেল স্লাইড, বা প্রথম যে গড় রয়েছে টাইটেল লেখার জন্য, সেখানে আমি ক্রিয়েটিভ আইটি দিয়ে দিলাম। তো এখানে সাবটাইটেল আমি কি দেব, তো এখান থেকে আসলে অন্য একটা লেখা আমি নিয়ে নিচ্ছি। আপনি আপনার মতো করে পরে যে বিষয়ে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন সেই বিষয়টা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নর্মাল একটা সাবটাইটেল দিয়ে দিচ্ছি, এখানে এটা কপি করে নিয়ে নিলাম, আমি এখানে সাবটাইটেল হিসাবে দিয়ে দিলাম এটা। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল, ক্রিয়েটিভ আইটি একাডেমি MS পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল 2021। তো এখন এটাকে আমরা বিভিন্ন ডিজাইন করব, কালার করব, লেখাগুলোর ফন্ট চেঞ্জ করব, সেগুলো কিভাবে করব সেটাই আমরা এখানে দেখব। তো শুরুতেই আমি এই প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে কালার করব বা ডিজাইন করব। তো প্রথমে আমি যে টাইটেলের গড় রয়েছে বা শেপ রয়েছে সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি কালার করতে চাই, এটা হচ্ছে একটা শেপ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে হোমের আন্ডারে একদম ডান পাশে যখন চলে আসবো, এই যে শেপ ফিল নামে একটা অপশন রয়েছে বা গড় রয়েছে, আমি যখন এখানে এরোচনীতে ক্লিক করে দেব তখন এখানে অনেকগুলো কালার আমি দেখতে পাবো। যখন এই কালারগুলোতে আমি ক্লিক করবো, একে একে করে সামনে নিয়ে যাব, তখন এই কালারগুলো কিন্তু এই শেপের মধ্যে চলে আসবে। আমি এখান থেকে একদম ফুল কালার দিতে পারি, আবার এখানে হালকা একটু একটু করে কালারগুলো আমি দিতে পারি। তো আমার পছন্দ মতো এখান থেকে কালার নিয়ে নেব। আমি এটাকে এই কালারটা দিয়ে দিলাম বা এই কালারটা দিয়ে দিলাম, এটা দিই। ওকে, আমার কিন্তু এই প্রথম যে টাইটেলের গড়ের যে শেপ সেটা কিন্তু এখানে হয়ে গেল। আমি যদি সাবটাইটেলের যে শেপ রয়েছে সেটাকে কালার করতে চাই, তখন আমি সাবটাইটেলের গড়ে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শেপ ফিলে যাওয়ার পর এখান থেকে আমি অন্য একটা কালার দিয়ে দিব, আমি এই কালারটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম যে টাইটেলের গড় রয়েছে বা শেপ রয়েছে সেটা কিন্তু কালার আমার হয়ে গেল, এবং আমার যে পরের গড় রয়েছে সেটা হচ্ছে সাবটাইটেল, সেটাও কিন্তু কালার হয়ে গেল। তো এখন যদি আমি এখানে ক্লিক করি বা এই লেখার উপরে ক্লিক করি বা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আরও কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে ফরম্যাট। যদি ফরম্যাট না আসে তখন আপনি ক্লিক করার সাথে সাথে এই ফরম্যাটে একটা ক্লিক করলে কিন্তু এই গড়টা চলে আসবে। এখান থেকে অনেকগুলো কাজ আমরা করতে পারবো, এটার ডিজাইনও আমরা চেঞ্জ করতে পারবো, এই লেখাগুলোর ডিজাইনও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো শুরুতেই এই লেখাগুলোর ডিজাইনগুলো আমি চেঞ্জ করব। এই যে আমি যে লেখাটা দিলাম ক্রিয়েটিভ আইটি একাডেমি, এই লেখাটাকে প্রথমে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট কিভাবে করব সেটা হচ্ছে এই যে মাউসের যে বাম পাশে চাপ দিয়ে ধরে যখন আমি ডান পাশে নিয়ে যাব তখন কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে যাবে, অথবা এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে চাপ দিয়ে ধরলে কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমি এটাকে ডিজাইন দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড আর্ট স্টাইল, আমি এখানে যখন চলে যাব এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমি এটাকে ক্লিক করে দিলাম, দেখেন এখানে কিন্তু এই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এই লেখাটাকে চাচ্ছি আর একটু বড় করতে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব সরাসরি হোমে যাওয়ার পর এই যে দেখেন ফন্ট সাইজ, এটা দিয়ে আমি এখান থেকে লেখাটা বড় করব। লেখাটা বড় করার জন্য দুইভাবে আমি বড় করতে পারি। এই যে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ, এটা হচ্ছে
এই যখন আমি এখানে নিচের দিকে নিয়ে যাব 80 বা 88 বা 96, আমি এটাকে 88 দিলাম। দেখেন মোটামুটি অনেক বড় হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে যদি চাই যে নিচের লেখার যেটা রয়েছে আমি সেটাকেও সিলেক্ট করে দেবো, দেওয়ার পর এখান থেকে, আর এটা কিন্তু অবশ্যই হোমের আন্ডারে, ফন্টটা বড় করার জন্য ফন্ট সাইজ এটা এখানে আমি সিলেক্ট করে যে সাইজ দিতে চাই সেই সাইজটা কিন্তু এখানে বড় হয়ে যাবে। তো আমি এটাকে এই সাইজটা দিতে চাই, 48 সাইজ দিয়ে দিলাম। দেওয়ার পর চাচ্ছি যে এটার ফন্ট কালারটা আমি এখান থেকে চেঞ্জ করব। এটা ব্ল্যাক কালার রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট কালার, এখান থেকে আমি ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি। যে কালার দিতে চাই সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি এটাকে যদি রেড কালার দিই, দেখেন এখানে রেড কালারটা কিন্তু হয়ে গেল। তো আমাদের কিন্তু প্রাথমিক যে কাজ, এটা কিন্তু একটা স্লাইড টাইটেল এবং সাবটাইটেল রেডি হয়ে গেল। তো আমরা আরও ডিটেলস বা বিস্তারিত দেখব। তো আমরা যখন এই স্লাইডের উপরে যখন এই টাইটেলের উপরে ক্লিক করা থাকবে, তখন আমরা এই যে হোমের আন্ডারে এখানে কিন্তু আমাদের স্লাইড নেওয়া শেষ। তারপর আমরা চলে যাব ফন্ট যে একটা রিবন রয়েছে, সেখানে অনেকগুলো কাজ রয়েছে, আর এই কাজগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ফাইলে আপনি যে কাজগুলো করেছেন সেম। তো এখন আমরা সেই কাজগুলো দেখব, তারপরে আমরা আরও অন্যান্য বিষয়গুলো দেখব। তো যখন আমি এই লেখাটার উপরে ক্লিক করা থাকবে তখন এই কাজগুলো আমি করতে পারবো। এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি এখানে এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি চাচ্ছি যে এটার কালারটাকে চেঞ্জ করবো এখান থেকে। সেই চেঞ্জ, এই যে দেখছেন ফন্ট কালার, এটা হচ্ছে ফন্ট কালার। এই ফন্ট কালার থেকে কিন্তু আমি কালারটাকে চেঞ্জ করতে পারি। এখানে যে কালারগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারি, অথবা এখান থেকে যে কালার রয়েছে সেটাও করতে পারি। আমি এটা ইয়েলো দিয়ে দিচ্ছি, তখন এটা কিন্তু আরও সুন্দর কালার দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে না, এটাকে আরেকটু ভিন্ন কালার দিতে চাই, তখন লেখাটাকে আমি আবার সিলেক্ট করে দেব। এই যে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যে ফন্ট কালারে যাব, যাওয়ার পর মনে হচ্ছে যে না আমার আরও কালার দরকার, মোর কালারে চলে যাব। আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি যে কালার দিতে চান সেই কালারটাকে সিলেক্ট করে ওকে দিলে কিন্তু সেই কালারটা হয়ে যাবে। এবং আপনি এখান থেকে এই যে কাস্টম সাইজ দিয়ে কিন্তু এখানে কালার নিতে পারেন, অথবা এটা টান দিয়ে ধরে ধরে কালার চেঞ্জ করে সেই কালারগুলোকে আপনি সিলেক্ট করে ওকে দিলে কিন্তু কালার হয়ে যাবে। তো সবসময় সহজভাবে আমি কালারটা নিতে পারবো। স্ট্যান্ডার্ড মোডে ক্লিক করে দেবো। তো এখান থেকে যদি আমি এই কালারটা সিলেক্ট করে দিই, ওকে দিয়ে দিই, দেখেন এই কালারটা কিন্তু হয়ে গেল। তো আমি চাচ্ছি যে ইয়েলো কালার দিতে, লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে কালারে চলে গেলাম, যাওয়ার পর এই যে ইয়েলো কালার দিয়ে দিলাম, তখন কিন্তু লেখাটা আরও সুন্দরভাবে ফুটে উঠলো। তো এখন চাচ্ছি যে এখান থেকে এই লেখাটার নিচে, আমি যে লেখাটা লিখেছি এই লেখাটার নিচে আরেকটা কালার দিতে, আর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এরো চিহ্ন রয়েছে, টেক্সট হাইলাইট কালার। এই লেখাটাকে আরও হাইলাইট করার জন্য আমি যখন এখানে ক্লিক করে দেব, এখানে দেখেন কিছু কালার রয়েছে। আমি যদি সেই কালারগুলো সিলেক্ট করে দেই, দেখেন নিচে কিন্তু আরেকটা কালার হয়ে যাবে লেখাটাকে আরও হাইলাইট করার জন্য। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার আমার পছন্দ সেই কালারটা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে ব্লু কালার দিয়ে দিচ্ছি। জাস্ট আমি শুধু বেসিকগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনি পরে আপনার মতো করে আরও সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে কিন্তু এইগুলো না, শুধু আরও অনেকগুলো কাজ রয়েছে। তো এখানে কিন্তু আমি ফন্ট কালার দিলাম, তারপর হচ্ছে টেক্সট হাইলাইট দিলাম। এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে একদম চলে যাব ফন্ট স্টাইল বা ফন্ট। তো এখানে দেখেন অনেকগুলো ফন্ট দেওয়া আছে। আমরা যদি এই লেখাটার ডিজাইন চেঞ্জ করতে যাই, ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, তখন এই লেখাটাকে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এই যে হোমের যে রিবন রয়েছে ফন্ট, সেটার এখানে রয়েছে ফন্ট স্টাইল। তো আমি যদি এখানে এরোচনিতে ক্লিক করে দিই, দেখেন অনেকগুলো স্টাইল দেওয়া আছে। তো আমি এখান থেকে ধরে ধরে কিন্তু স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। আমি এটা যদি দিই, দেখেন আমার লেখার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটাকে আরও নিচে নিয়ে যাই, অথবা একটা একটা করে সিলেক্ট করে কিন্তু আমি করতে পারি। তো আমি এখানে সরাসরি এভাবে কিন্তু একদম খুঁজে খুঁজে একটা ডিজাইন আমি নিতে পারি। এটা যদি দিই, অথবা এটা, সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমি এটা দিয়ে দিচ্ছি, অথবা এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে করে দিলাম। দেওয়ার পর দেখেন এখন লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। আমি যদি চাই যে আমার এই গড়টাকে আরো বড় করতে, এটা হচ্ছে একটা শেপ, এই শেপটাকে যদি আমি একটু বড় করতে চাই, আর বড় করতে পারবো। বড় করলে সুবিধা হবে কি, এই ফন্টটাকে আমি আরো বড় করতে পারবো, এই ফন্টটাকে আরো বড় করতে পারবো। এই যে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এই যে ফন্ট সাইজ, আমি এটাকে আরেকটু বড় করে দিলাম, 96 দিয়ে দিলাম। অথবা আপনি যদি এখানে চান সংখ্যা বসেই কিন্তু সেই ফন্টটা আরো বড় করে নিতে পারেন। এখানে ক্লিক করে আমি যদি এটাকে 50 দিই, তাহলে কিন্তু এন্টার দিয়ে দিলাম, 50 হয়ে গেল। আবার যদি এটাকে আমি 100 দিই, সিলেক্ট করে আমি যদি 100 দিয়ে দিই,
দিয়ে ইন্টার চাপ দিলাম, 100 হয়ে গেল। এখন কিন্তু আমার ফন্ট সাইজ 100। তো এখান থেকে আপনি দুইভাবে করতে পারেন। এখানে এরোচুনিতে ক্লিক করে এই ফন্টগুলো সিলেক্ট করে দিতে পারেন, ছোট বড় হতে থাকবে। আর যদি মনে হয় যে না আমি এখানে বসিয়ে দেবো, এখানে ক্লিক করে আমি সংখ্যাটা বসিয়ে দিয়ে ইন্টারে ক্লিক করলে কিন্তু এই স্টাইলটা বড় হয়ে যাবে, যতটুকু সাইজ আপনি দিতে চান ততটুকু বড় হয়ে যাবে। আর ফন্ট স্টাইল কীভাবে চেঞ্জ করবেন, সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এরোচুনিতে ক্লিক করে যে ডিজাইন পছন্দ হয় সেখানে ক্লিক করলে এই ফন্ট সাইজটা চেঞ্জ হবে। অথবা এখানে যখন আপনি এভাবে সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি যখন কিবোর্ডের যে এরোচুনি রয়েছে এরোচুনিতে এখানে চাপ দিয়ে কিন্তু নিচের দিকে যখন নিয়ে যাবেন তখন লেখাটা চেঞ্জ হবে, এবং যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেই ডিজাইনটা কিন্তু এখানে ওকে করে দিতে পারবেন। চাপ দিয়ে ধরলে অনেক নিচে গিয়ে যে ডিজাইনগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইন আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি দেখি একদম সর্বশেষ আর কি ডিজাইন রয়েছে। এটা একটা ডিজাইন, তারপরে এটা একটা ডিজাইন। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু লেখাটার ফন্ট অনেক বড় হয়ে গেছে। আমি সিলেক্ট করে লেখার ফন্টটাকে একটু ছোট করে দিই, তখন কিন্তু এটাকে আমি আর সুন্দর করে দেখতে পাবো। এই যেটা দিলাম, আর একটু বড় দিই, 60, এটা দিলাম। ঠিক আছে, এই যে স্টাইল বা লেখার ডিজাইনটা এটা কিন্তু চমৎকারভাবে অ্যাপ্লাই হয়ে গেল। তো আমরা এখান থেকে খুব সহজে ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ দুইটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম। তারপর এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা আসলে এমএস ওয়ার্ডের মধ্যে আলোচনা করেছি। আপনার সবচেয়ে ভালো হবে যদি এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালটা দেখে আসেন, তাহলে এখানে আরও অনেক সহজ হয়ে যাবে আপনার কাজটা। তো আমি আশা করব আমার চ্যানেলে এমএস ওয়ার্ডের উপরে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে এখানে আরও সহজেই কাজগুলো আপনি করতে পারবেন। তো এখানেও এটাকে যেভাবে আমরা আস্তে আস্তে করে বড় করতে পারবো, এই যে দুইটা রয়েছে, একটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, তারপর হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। আমি যদি এখানে ক্লিক করি লেখাটা বড় হবে, এখানে যদি ক্লিক করি লেখাটা ছোট হবে। আর এটা করার জন্য অবশ্যই লেখাটাকে আমি এভাবে সিলেক্ট করে নিতে পারবো। আমি নিচের লেখাটা রয়েছে সাবটাইটেল, এটাকে দেখাচ্ছি। আমি সাবটাইটেলকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে যদি ইনক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করি, লেখাটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। যদি এখানে ক্লিক করি ডিক্রিজ ফন্ট সাইজ, লেখাটা কিন্তু ছোট হবে। তো আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। এখান থেকে আমি বড় করতে পারি, এই দুইটার মাধ্যমে কিন্তু আমি বড় করতে পারি। ঠিক আছে, এরপর রয়েছে আমি যদি এই লেখাটাকে বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, আন্ডারলাইন করতে চাই, এই যে তিনটা অপশন রয়েছে ফন্টের মধ্যে, বোল্ড, একটা হচ্ছে ইটালিক, একটা হচ্ছে আন্ডারলাইন। বোল্ড মানে হচ্ছে লেখাটা একটু মোটামোটো করা। আমি লেখাটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমি যদি কি বোল্ডে ক্লিক করি, তখন দেখবেন এই লেখাটা কিন্তু একটু বড় হয়ে যাবে। আর এটা দেখানোর জন্য আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, তাহলে আপনি খুব সহজেই এই লেখাটা বুঝতে পারবেন। আমি লেখাটাকে কপি করে নিচ্ছি, আবার কপি দিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, চলে আসলো লেখাটা। এই লেখাটাকে যদি আমি বড় করি, ফন্ট সাইজ বড় করব কিভাবে, এই যে ইনক্রিজ ফন্ট সাইজ এখান দিয়ে আমি বড় করতে পারি, অথবা এখান থেকে বড় করতে পারি। তো আমার লেখাটার সাইজটা যখন বড় হবে তখন এখান থেকে আমি বোল্ড যে অপশন রয়েছে সেটা চালু করব। তো লেখাটা সিলেক্ট করার পর আমি বোল্ডে ক্লিক করে দিলাম, দেখেন লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেল। ঠিক আছে, আর যদি এটা উঠিয়ে দিই তখন আরেকটু চিকন হয়ে গেল। আমি বোল্ড করে দিলাম, দেওয়ার পর এই যে এটা রয়েছে এটা হচ্ছে ইটালিক, মানে লেখাটা একটু বাঁকা স্টাইল হবে। আমি এখানে ক্লিক করে দিলাম, লেখাটা একটু বাঁকা স্টাইল হয়ে গেল। লেখার নিচে যদি আপনি আন্ডারলাইন দিতে চান তখন এখানে ক্লিক করে দেব, তখন এই লেখাটার নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। এটা 1 লাইনও দিতে পারেন, 10 লাইন লেখা যদি এখানে থাকে সেখানে কিন্তু এটা করতে পারবেন। এটাকে আরেকটু বোঝানোর জন্য আমি এখান থেকে আর কিছু লেখা কপি করে নিচ্ছি। আমি এই লেখাটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এই ঘরের মধ্যে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন এই প্রত্যেকটা লেখাকে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এই বোল্ড করে দিলাম, দেখেন একটু মোটা হয়ে গেল লেখাটা। এটা দিলাম, একটু বাঁকা হয়ে গেল। এটা যদি আমি উঠিয়ে দিই তখন সোজা হয়ে গেল। আর যখন আমি আন্ডারলাইন দেবো তখন এই যে ক্লিক করে দিলে কিন্তু প্রত্যেকটা লেখার নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। খুব সহজে কিন্তু আমি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটা ব্যবহার করতে শিখে গেলাম। তো এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা 3 নাম্বার স্লাইডে চলে গেলাম। 3 নম্বরের স্লাইডে যাওয়ার পর এই যে প্রথম শেপটা রয়েছে, টাইটেল স্লাইডের যে শেপটা রয়েছে, এখানে কিন্তু আমরা একটা লেখা লিখে রেখেছি ক্রিয়েটিভ আইটি একাডেমি। তো এখানে ডিজাইনের আরেকটু বিস্তারিত আমি আলোচনা করব, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি একাডেমির যে শেপটা রয়েছে এখান থেকে আমরা খুব সহজে আরও ডিজাইন কিন্তু করতে পারি। সেটা কিভাবে করব, এটাকে যখন আমি সিলেক্ট করা থাকবে এই লেখাটাকে, অথবা ক্লিক করা থাকবে, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট, এই ফরম্যাটের উপর আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আর এখান থেকে আমি প্রথমে শেপটা আমি আরেকটু ডিটেলস আলোচনা করব। তো এটা হচ্ছে একটা শেপ।
এই শেপটার মধ্যে আমি কালার করতে চাই। কালার করার জন্য এই শেপ ফিলে চলে যাব। এটা হচ্ছে শেপ ফিল। আর এটা কিন্তু এই যে যখন হোমে থাকবো অথবা ইনসার্টে থাকবো, যেখানে থাকি, যখন আমি এই ঘরে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে একটা এক্সট্রা ট্যাব চলে আসবে, সেটা হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আমি যখন একটা ক্লিক করব, সাথে সাথে এই অপশনটা কিন্তু চলে আসবে। তো আমরা প্রথমেই এই শেপের কালারটাকে চেঞ্জ করব। তো শেপের কালার কিন্তু এখানে দেওয়া আছে কিছু ডিজাইন, এখান থেকেও নিতে পারি অথবা শেপ ফিল দিয়েও নিতে পারি। আমি যদি এইগুলো নিতে চাই, এখানে দেখতে পাচ্ছেন খুব সিম্পল কিছু ডিজাইন দেওয়া আছে। আমি যদি এখানে আরেকটু ডিটেলস চাই, মোর ডিজাইন দেওয়া আছে। আমি যদি এগুলোতে ক্লিক করি, এগুলো হচ্ছে কুইক যে ডিজাইন সেগুলো দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে সেই ডিজাইনগুলো এখান থেকে করতে পারি। তো এখান থেকে যে ডিজাইনটা আমার পছন্দ হয় সেটা আমি করে দেব। এখান থেকে আমি এটা করে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এবং এই শেপটা যদি করতে চাই, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু কোনো লেখা নেই, আমি একটা লেখা দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে একটা লেখা দিয়ে নিচ্ছি। আপনি যখন আপনার মতো করে সাজাবেন এই প্রেজেন্টেশনগুলো, তখন আপনার মতো করে এখানে যে লেখা দিতে চান সেটা এখানে দিতে পারেন। তো আমি আসলে বোঝানোর জন্য কিছু লেখা এখানে দিয়ে নিচ্ছি। তো আমি এই শেপটার কালার করতে চাই, এখান থেকে আমি কুইক যে ডিজাইন রয়েছে সেটাও করতে পারি। এটা তো করে দিলাম, তো চাচ্ছি যে এখন আলাদাভাবে কালার করতে, অথবা এটাকে আমি কুইক ডিজাইনে দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে আমি কুইক ডিজাইন দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমি কালার করতে চাই আমার মতো করে। তো এখানে ক্লিক করে এখানে যে কুইক ডিজাইন রয়েছে এখান থেকে আমি কোনো কালার দেব না, আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি আমার মতো কালারটা সাজাতে চাই। তো শেপ ফিলে চলে যাব। এই শেপ ফিলের যে এরি চিহ্ন, এখানে ক্লিক করার পর এখানে ডিজাইনগুলো দেওয়া আছে। তো আমার যদি পছন্দ না হয়, এখান থেকে আমি যে মোর কালার এখান থেকে নিতে পারি। মোর কালার নেওয়ার পর এখান থেকে কালারগুলো যে কোনো একটা কালার আমি দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু একটা পিঙ্ক কালার হয়ে গেল। হওয়ার পর এখানে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে। এই শেপের যে দেখেন সাইডের যে কালার, যে আউটলাইন কালার, এই কালারটাকে যদি আমি চেঞ্জ করতে যাই সেটাও করতে পারবো। এখানে হচ্ছে শেপ আউটলাইন কালার, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এটাকে যদি আমি ভিন্ন কালার দিতে চাই, ইউলু অথবা গ্রিন, ব্লু, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু এর যে আউটলাইন কালার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আসলে এই কালারটার জন্য ওই কালারটা তত ফুটে ওঠে নাই। এখানে আরও কিছু বিষয় রয়েছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে শেপ ইফেক্ট দিতে পারবো। প্রত্যেকটা শেপের মধ্যে কিন্তু আমি আবার ইফেক্ট প্রয়োগ করতে পারবো। তো শেপ ইফেক্টের এরোচনেতে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন প্রিসেট দিয়ে কিছু ইফেক্ট দেওয়া আছে। আমি এই ইফেক্টগুলো এই শেপের মধ্যে প্রয়োগ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এটা 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 এটা, আমি এখানে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তো এগুলো যদি না করে আমি এখান থেকে নর্মাল একটা কালার করে দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবো। আমি এটাকে একটা হালকা একটা কালার করে দিই, তাহলে আমি আর সুন্দর করে বোঝাতে পারবো আশা করি। আমি এটাকে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে শেপ ইফেক্টে চলে যাব। যাওয়ার পর শেডো নামে একটা ইফেক্ট রয়েছে। তো এখান থেকে যদি আমি এই শেডোগুলো দিতে চাই, তাহলে দেখতে পারবেন যে এটার একটা ইফেক্ট কিন্তু পাশে পড়বে, ঠিক আছে। এই যে এটা 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 এখনো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি যদি কালারটা একদম বাদ দিয়ে দিই, এখান থেকে একদম নো কালার করে দিই, নো ফিল এটা করে দিই, তখন কি বোঝা যাবে? এখানে ক্লিক করি শেডো, এই যে তখন মনে হয় একটু একটু বোঝা যাচ্ছে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে কালারটা আবার দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কালার দিয়ে দিলাম, একটু হালকা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে শেপ ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখানে শেডো দেওয়া আছে, আমি এখান থেকে একটা শেডো দিয়ে নিচ্ছি। এই যে এটা একটা শেডো, এটা একটা শেডো, এই যে শেপ রয়েছে এটার সাইডে কিন্তু শেডোটা পড়বে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা দিই অথবা এটা 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 যদি দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা শেডো কিন্তু পাশে পড়েছে। এবং এখানে যদি চলে যায় আবার এখানে রিফ্লেক্ট রয়েছে, সেটাও আমি করতে পারি। রিফ্লেক্ট দিলে নিচে কিন্তু একটা ডিজাইন পড়ে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এটা আসলে একটা ঘরের মধ্যে একটা শেপ নিয়ে যখন আমি করব, সেটা আরও খুব ভালোভাবে দেখাতে পারবো। আচ্ছা, আমি আর একটু ডিটেলস দেখানোর জন্য আমি আসলে এখানে বোঝাতে পারতেছি না আপনাদেরকে, আমি নতুন একটা গন নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 5 নাম্বার যে স্লাইড রয়েছে, এখানে শুধু টাইটেল রয়েছে। আমি এখানে একটা টাইটেল দিয়ে নিচ্ছি, সেম টাইটেলটা আবার এখান থেকে দিয়ে নিচ্ছি, ক্রিয়েটিভ আইটি একাডেমি, কপি করে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই লেখাটাকে কি করব, আমি সাইজ বড় করব। এখান থেকে আমি ইনক্রিজ সাইজ দিয়ে দিলাম। দেওয়ার পর চাইলে এটাকে আমি আরেকটু নিচে নিয়ে নিতে পারি। এই যে মাঝখানে নিয়ে নিলাম সহজে বোঝানোর জন্য। মাঝখানে নিয়ে এই শেপটাকে আরো বড় করতে পারি, চাইলে এই যে বড় করতে পারি, এদিকে বড় করতে পারি, লেখাটাকে আরো বড় করতে পারি, সাইজ আরো বাড়িয়ে দিতে পারি।
এই যে বড় করে দিলাম এবং এটার কালার চেঞ্জ করে দেব। এখান থেকে কি কালার দেব, ইয়েলো দিলাম। ইয়েলো দিলে কিন্তু এটা লেখাটা এখন বোঝা যাচ্ছে না, তো শেপের কালারটা আমি চেঞ্জ করে নিই। তো এখানে ক্লিক করার পর শেপ কালার, এখান থেকে একদম এই যে শেপ ফিলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি একটা কালার দিয়ে নিচ্ছি। কি কালার দেব, আচ্ছা রেড কালার দিচ্ছি, একদম ক্লিয়ার যাতে আপনি বুঝতে পারেন। আচ্ছা এখন কিন্তু এটা কিন্তু একটা স্যাম্পল আমি দেখাবো, তারপর কিন্তু আপনি প্রত্যেকটা শেপ ধরে ধরে কালারগুলো করতে পারবেন। তো এখানে ক্লিক করা আছে, ক্লিক করার পর আমি এখান থেকে শেপ ফিলগুলো করতে পারি। কুইক স্টাইল এখানে দেওয়া আছে, আমি এখান থেকে কুইক স্টাইল নিতে পারি, অথবা এই ফরম্যাটে ক্লিক করলে কিন্তু এটা ডিটেলস, এই যে এখানে ডিটেলস ড্রয়িংয়ের সবগুলো কিন্তু আরও বড় করে চলে আসবে, এটা চলে যাবে। তো এখান থেকে কিন্তু আমি এই কালারগুলো করতে পারি। তো আমি চাচ্ছি যে এই যে ফরম্যাট, আমি এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর ওইখানের যে ফরম্যাটের সবগুলো অপশন এখানে চলে আসছে। এখানে কুইক যে স্টাইল রয়েছে এখান থেকে আমি একটা কালার দিতে পারি, অথবা আমি আমার মতো করে এখান থেকে এই যে শেপ ফিলের কালারটা দিতে পারি। দেওয়ার পর শেপ আউটলাইন ফিল, এখান থেকে যদি আমি এই যে ইয়েলো দিয়ে দিই, তখন কিন্তু এই যে আউটলাইন কিন্তু ইয়েলো কালার হয়ে গেল। এটা বোঝানোর জন্য নিচের কালারটা যদি পরিবর্তন করি তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এবং এখান থেকে শেপ ইফেক্ট, এখান থেকে যদি আমি রিফ্লেক্টে চলে যাই, দেখেন এই যে এখন ক্লিয়ার বুঝতে পারবেন। রিফ্লেক্ট, এই যে শেপটা, এটা রিফ্লেক্টটা কীরকম হয়, এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা রিফ্লেক্ট পড়তেছে, এই যে এটা ঠিক আছে। এটাও দিতে পারি, অল্প একটু রিফ্লেক্ট দেখা যাচ্ছে, আর এটা দিলে ফুল, অল্প লেখা সহ অল্প। তো আমি এটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে দিলাম। তারপরে চাচ্ছি যে আরেকটু একটা ইফেক্ট দিতে, সেটা হচ্ছে গ্লো একটা ইফেক্ট রয়েছে শেপের মধ্যে। যদি আমি এটা দিতে চাই তখন এখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিলে কিন্তু এই যে পাশে একটা গ্লো একটা ইফেক্ট পড়ে এখানে। এবং এখান থেকে আরও কিছু কাজ রয়েছে, দেখেন প্রত্যেকটা করে করে আপনি দেখবেন। এখানে যদি আমি এটা দেই, এটা দেই, এটা দেই, এটা দিতে চাই না, তারপরে এটা যদি দেই, দেখেন কি হয়। প্রত্যেকটা ট্রাই করে দেখবেন আপনি। এটা দিলে তো আর কম্পিউটার নষ্ট হয়ে যাবে না, আপনি আবার নতুন করে করতে পারবেন। শেখার জন্য আপনি প্রত্যেকটা বারবার করে দেখবেন কোনটার ভিতরে কি আছে। আপনি নিলেই কিন্তু দেখতে পাবেন এটার মধ্যে কি কি দেখাচ্ছে। এই যে এখানে যদি আমি 3D ইফেক্ট দিতে চাই তখন কিন্তু লেখাটা এই যে 3D ইফেক্ট হয়ে যাবে। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আমি চাইলে প্রত্যেকটা ইফেক্ট ধরে ধরে দিতে পারি। এই যে এটা কিন্তু 3D ইফেক্ট হয়ে গেল। তো আমি যদি 3D ইফেক্ট না দিতে চাই, আমি চলে যাব 3D ইফেক্ট, এবং এখান থেকে এই যে নর্মাল যে রয়েছে নো 3D ইফেক্ট, সেখানে ক্লিক করলে কিন্তু এটা নর্মাল হয়ে যাবে। এবং এই লেখাটাকে যদি আমি ডিজাইন করতে চাই, এখন এতক্ষণ তো শুধু আমি এখান থেকে নর্মাল ফরম্যাট থেকে যে স্টাইল এবং বড় ছোট করা সেটা দেখিয়েছি। এখন যদি চাই যে এটাকে আরও কিছু ডিজাইন করব, সেটা করার জন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে এই যে ফরম্যাটে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর দেখেন এখানে ওয়ার্ড স্টাইল চলে আসে। আমি এখান থেকে এটাকে পরিবর্তন করতে চাই ওয়ার্ড স্টাইল। এই যে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আমি এটা বা এটা, আচ্ছা এটা দিয়ে নিই, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর চাচ্ছি যে এটাকে আরও বেশি পরিবর্তন করতে, ক্রিয়েটিভ আইটিকে আমি আবার সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর এই যে আমি এখানে চলে যাব টেক্সট ফিল, এখান থেকে কিন্তু আমি আবার কালারটা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। আমি এটাকে ইউলো দিয়ে একদম আরও হাইলাইট করে দিলাম। এখন এই লেখাটাকে আরও হাইলাইট করার জন্য আরও কয়েকটা কাজ রয়েছে, আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট আউটলাইন, এটাও কিন্তু আউটলাইন কালার করতে পারবেন। টেক্সটের যে সাইডে যে কালারটা রয়েছে সেটাকে আমি চাইলে পরিবর্তন করে দিতে পারি। এই যে কোনো একটা কালার দিয়ে আমি কিন্তু এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, টেক্সট আউটলাইন কালার। যদি এগুলো পছন্দ না হয় মোর কালারে চলে যাব, এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেখার যে সাইডের যে কালারটা, এটা হচ্ছে টেক্সট আউটলাইন কালার। এবং এখান থেকে টেক্সট ইফেক্ট, আমি যখন এখানে চলে যাব অবশ্যই লেখাটাকে সিলেক্ট করা থাকতে হবে, তখন আমি টেক্সট ইফেক্টটা এখানে দিতে পারবো। ঠিক সেমভাবে শেডো, রিফ্লেক্ট, গ্লু, আমি যদি গ্লু থেকে একটা ডিজাইন দিতে চাই, এখান থেকে এই যে লেখাটা কিন্তু এটা গ্লু একটা ডিজাইন চলে আসবে। আমি এটা দিয়ে দিলাম, অথবা এটা, দেখি কোনটা ভালো লাগে, তো এটা দিয়ে দিলাম। তারপর আরও কিছু রয়েছে ইফেক্ট, এই যে গ্লুর পর রয়েছে 3D, আমি এখান থেকে চাইলে এই লেখাটাকে 3Dও করতে পারি, ঠিক আছে। আপনি আপনার মতো করে যদি চান যে 3D দিতে 3D দিতে পারেন, আমি এখান থেকে 3D দিলাম না, ঠিক আছে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে রিফ্লেক্ট কিন্তু বিভিন্নভাবে ইফেক্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আমি খুব সহজেই দিতে পারলাম, ঠিক আছে। দুইটা অপশন, আমি এখান থেকে হোমে চলে যাব। হোম থেকে যখন ফরম্যাট অপশনটা আমার সামনে থাকবে, এখানে ফরম্যাটে যখন ক্লিক করব তখন দুইটা অপশন চলে আসবে। এটা হচ্ছে শেপ স্টাইল, একটা হচ্ছে ওয়ার্ডার স্টাইল। এই দুই স্টাইলগুলো কিন্তু আমি এই আমার যে লেখা রয়েছে
সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারলাম, বা শেপের মধ্যে সেই স্টাইলগুলো আমি এখানে অ্যাপ্লাই করতে পারলাম। তো আমি এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, নতুন একটা কাজ শিখবো, সেটা হচ্ছে এই যে হোমের আন্ডারে হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে সেগুলো আমরা একটু দেখব। আর এটা করার জন্য আমি একটা নতুন স্লাইড নিয়ে নিচ্ছি। এই স্লাইডের এখানে ক্লিক করে 3 নাম্বার পরে আমি একটা নতুন স্লাইড নেব। এই যে স্লাইডে চলে যাচ্ছি এবং এটা টাইটেল স্লাইডে নেব। টাইটেল স্লাইডে যাওয়ার পর আমি এখানে কিছু লেখা দেব। প্রথমে টাইটেল দিয়ে দেব, আমি এখান থেকে কপি করে দিচ্ছি, টাইটেল দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে সাবটাইটেল দেব। আর এটা বোঝানোর জন্য আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, কপি করে এখানে সাবটাইটেল দিয়ে নিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একদম মাঝখানে চলে আসছে। তো আমরা চলে যাব প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের মধ্যে প্রথম যে কাজটা, এটা হচ্ছে অ্যালাইনটের যে কাজটা, এই লেখাটা কিন্তু একদম ডান পাশে চলে আসছে, লেখাটা এখানেই থাকার কথা। তো আমি যদি চাই যে না এটা মাঝখানে থাকবে, তখন এই লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারবো। যখন আমি সেন্টারে ক্লিক করব তখন লেখাটা কিন্তু একদম মাঝখানে চলে আসবে। এবং এটাকে যদি আমি একদম ডান পাশে নিয়ে আসতে চাই, অ্যালাইন রাইট, তখন দেখেন লেখাটা কিন্তু একদম ডান পাশে চলে আসছে। তো আমি এটাকে নর্মালভাবে একদম বাম পাশে নিয়ে আসবো। অ্যালাইন লেফটে ক্লিক করলে কিন্তু এটা একদম বাম পাশে চলে আসবে। আচ্ছা, এখন এই যে শেপটা রয়েছে এটাকে একটু ছোট করে দিয়ে আমি এই শেপটাকে একটু ছোট করে দিলাম। দেওয়ার পর এই শেপটাকে আমি একটু উপরে নিয়ে যাব আর এই লেখাটাকে একটু বড় করব। তো যখন আমি এই শেপের এখানে ক্লিক করব, বাইরে না এইটার উপরে, তখন দেখেন একটা চার কোণে একটা ডিজাইন চলে আসে। তখন আমি চাপ ধরে এটা কিন্তু আমি উপরে নিয়ে যেতে পারবো এবং এই শেপটাকে তখন আমি আরো চাইলে বড় করতে পারবো। যে এখানে কোণায় ধরে এই বড় করতে পারবো এবং এইদিকে চাপাতে পারবো। ঠিক আছে, আমি এখানে রাখলাম। রাখার পর এই লেখাটাকে আমি এখন বিভিন্ন কাজ করব, প্যারাগ্রাফের যে কাজগুলো রয়েছে সেগুলো করব। আমি লেখাটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আরেকটু কাজ রয়েছে, সেটা হচ্ছে যে এই লেখাটার সামনে যদি আমি কোনো একটা সিম্বল বসাতে চাই, সেগুলিকে বলা হয় বুলেটস। তো আমি এখানে এর রচনাতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে এই যে এই বুলেটটা দিতে পারবো, এটা দিতে পারবো, এটা 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 এটা, এগুলো হচ্ছে ডিজাইন। আমি যদি এটা ক্লিক করে দিই তখন এখানে কিন্তু এই বুলেটটা বসে যাবে। ঠিক আছে, তো এই বুলেটটা কিন্তু আমি অন্যভাবে চেঞ্জ করতে পারি। লেখাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং রয়েছে, আমি চাইলে এখান থেকে নাম্বারিং করতে পারি, 1 2 দিতে পারি, তারপর 1 2 পর একটা ব্র্যাকেট দিতে পারি, ABCD দিয়ে কিন্তু দিতে পারি। আমি যদি রোমান সংখ্যা দিতে চাই সেটাও দিতে পারি। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই লেখাটার সামনে কিন্তু একটা বুলেট বসে গেল। বুলেটস এগুলাকে বিভিন্ন ভাবে আমরা পরিবর্তন করতে পারি। কোনটা হচ্ছে যে কোনো ধরনের সিম্বল, আবার কোনো ধরনের সংখ্যা, ABCD রোমান সংখ্যা, সবগুলো দিয়ে কিন্তু আমি পরিবর্তন করতে পারি। তো এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যারাগ্রাফের মধ্যে লাইন স্পেসিং, মানে এই যে প্রত্যেকটা লাইনের মাঝখানে কতটুকু স্পেস আমরা রাখতে চাই, সেটা করার জন্য লেখাটাকে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে আচ্ছা এই বুলেটটা আমি উঠিয়ে দিই, এখানে আমি নো দিয়ে দিলাম, তখন কিন্তু এটা চলে গেল। তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং, এখানে যখন আমি ক্লিক করব দেখেন বড় হবে বড় হবে বড় হবে। 3.0 দিলে কত ফাঁকা হয়ে যাচ্ছে লেখার মাঝখানে। 2.5 2 1.5 1.0 এটা যদি দিতে চাই। আর যদি চাই এটা হচ্ছে সর্বশেষ, এর নিচে কিন্তু এখানে নামাতে পারবেন না। আপনি যদি চান এটাকে আরো চাপাতে, তখন আপনাকে করতে হবে কি, এই যে এখানে এরোচনেতে ক্লিক করে লাইন স্পেসিং অপশনে চলে যেতে হবে। যার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্পেসিং এর মধ্যে বিফোর যে 10 pt দেওয়া আছে, এটাকে যদি আমরা 0 করে দেই, এই যে এখানে ক্লিক করে দিই 6 এবং 0 দিয়ে যদি ওকে করে দিই, যখন 0 করে দেব তখন লেখাটা কিন্তু একদম চেপে যাবে এবং এখানে মাঝখানে কিন্তু ফাঁকাই থাকবে না। আবার যদি একটু ফাঁকা করতে চাই, আমি চলে যাব এই যে প্যারাগ্রাফের মধ্যে থেকে লাইন স্পেসিং, এখান থেকে লাইন স্পেসিং অপশন, এটা আসার পর এখান থেকে স্পেসিং এর যে বিফোর দেওয়া আছে এটাকে যদি আমি 6 দেই, ওকে দিয়ে দিলাম, দেখেন একটু ফাঁকা হয়েছে। আপনি চাচ্ছেন যে না এটাকে আরেকটু ফাঁকা করতে, তখন এখানে যাওয়ার পর এই যে 6 থেকে আমি 10 করে দেব। ঠিক আছে, 10 বা 12 করে দিলাম, দিলে কিন্তু এরকম একটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আপনি এই স্পেসিং যতটুকু রাখতে চান ততটুকু কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখন আমরা আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে এই যে হোমের আন্ডারে ফন্ট, এই ফন্টের মধ্যে কিন্তু চেঞ্জ কেজ নামে একটা অপশন রয়েছে। এটা হচ্ছে ফন্টকে ছোট হাতের করা অথবা বড় হাতের করা। আপনি যদি এই সবগুলো লেখাকে সিলেক্ট করে
ছোট হাতে করতে চান তাও করতে পারবেন, সবগুলো বড় হাতের করতে চান তাও করতে পারবেন। সিলেক্ট করে দিলাম, করার পর আমি এখানে চলে গেলাম চেঞ্জ কেস, এখানে ক্লিক করে এই যে লোয়ার কেস যখন দিয়ে দিব তখন কিন্তু সবগুলো লেখা ছোট হাতে হয়ে যাবে, আর যদি আপার কেস দিই সবগুলো বড় হাতে হয়ে যাবে। আমি আপার কেস দিয়ে দিচ্ছি, দেখেন সবগুলো লেখা কিন্তু বড় হাতে হয়ে গেল। আমি যদি চাই যে না এই লেখাগুলো সবগুলো ছোট হাতে থাকবে, তখন এই আবার এখানে এরোজনেতে চলে যাব, যাওয়ার পর লোয়ার কেসে ক্লিক করে দেব, সবগুলো লেখা ছোট হাতের হয়ে যাবে। তো আমরা কিন্তু এখান থেকে এই ফন্ট এবং প্যারাগ্রাফের যে কাজগুলো রয়েছে সবগুলো দেখে নিলাম, যে বেসিক যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখান থেকে শেষ করলাম। তারপরে আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে ক্লিপবোর্ড। এরপর আমরা এদিকে আসব, তো এখানে রয়েছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মধ্যে রয়েছে হচ্ছে কাট, কপি, পেস্ট। তো এখানে কাট কপির যে কাজটা রয়েছে সেটা আমরা দেখানোর জন্য আমরা আরেকটা নতুন স্লাইডে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমি কিছু লেখা পেস্ট করে দিচ্ছি। দেখেন এই লেখাটা পেস্ট করার পর আমি চাচ্ছি যে এই লেখাটাকে কপি করতে অথবা কাট করতে। কপি মানে হচ্ছে এই লেখাটা এখানে আছে আবার এখানে চলে যাবে, আর কাট করলে হচ্ছে এই লেখাটা এখানে থাকবে না, এই লেখাটা কাট হয়ে এখানে চলে যাবে। সেটা করার জন্য আমি প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে লেখাটাকে কপি করতে, আমি এখানে কপিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এই ঘরে চলে আসলাম, আসার পর এটাকে পেস্ট করে দেব, মানে এই লেখাটাকে এখানে আনার জন্য কপির পরে যে এখানে নিয়ে আসবো সেটা হচ্ছে পেস্ট। তো আমি এখান থেকে যদি এই যে পেস্টে ক্লিক করে দিই তখন হুবহু এই লেখাটা কিন্তু এখানে চলে আসলো। আমি লেখাটাকে আবার সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো এখন চাচ্ছি যে এই লেখাটাকে কাট করে নিতে। কাট করে নিলে আমি লেখাটাকে প্রথমে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে কাট দেব। কাট দিলে হচ্ছে এখানে লেখাটা কিন্তু থাকবে না, এখানে চলে যাবে। আমি এটাকে কাট করে দিলাম, দেখেন এখান থেকে কিন্তু লেখাটা চলে গেল। আমি এখানে রাখতে চাই, এখানে এসে যদি আমি পেস্ট করে দেই তখন কিন্তু এই লেখাটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু নাই। তো আমি যদি আবার কন্ট্রোল জেড দিই তখন ব্যাকে চলে আসবে। আমি আবার জায়গায় চলে আসলাম, কন্ট্রোল জেড দিলে কিন্তু যতগুলো কাজ আমি করেছি আবার পিছনের দিকে চলে আসবে। আর শর্টকাট যে কপি কাটের যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট। এই যে আমি কন্ট্রোল সির উপরে, এই যে আমি কাটের উপরে যখন ধরবো আমি লেখাটা এখানে যখন সিলেক্ট করা থাকবে তখন এটা শো করবে, আর এটার উপর যখন মাউস ধরবো তখন দেখাবে কাট, মানে হচ্ছে কন্ট্রোল এক্স চাপ দিলেই কিন্তু এটা কাট হয়ে যাবে, এবং কন্ট্রোল সি দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে, এবং কন্ট্রোল ভিতে চাপ দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। তো আশা করি ক্লিপবোর্ডের যে কাট, কপি, পেস্ট এই তিনটা অপশন আপনি খুব সহজেই বুঝতে পারলেন। এরপর আমরা চলে যাব এখান থেকে একদম ড্রয়িং এর মধ্যে। ড্রয়িং এর মধ্যে এখানে অনেকগুলো কাজ রয়েছে। আমরা প্রথমে যে কাজগুলো দেখব সেটা হচ্ছে শেপ তৈরি করা। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তো আমরা শেপের কাজ করার জন্য নতুন একটা স্লাইড নিয়ে নেব। আমরা এখানে এই যে প্রথম স্লাইডের পরে আমরা নতুন একটা স্লাইড নেব, আর সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড নেব। আমি এখানে এরোচনীতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই যে একটা ব্ল্যাঙ্ক স্লাইড, কিছুই নাই এরকম একটা স্লাইড নিলাম, কারণ এখানে আমরা শেপ তৈরি করব। ওইখানে তো আমরা যখন এই যে এরোচনীতে ক্লিক করি এখানে কিন্তু শেপ তৈরি করা আছে। তো এখন কিন্তু আমরা শেপ তৈরি করা শিখব, কিভাবে আমরা আমাদের মনের মতো করে শেপ তৈরি করতে পারি। আর সেটা করার জন্য এই স্লাইডে 2 নাম্বার স্লাইডের যে এখানে এসে এই ঘরের মধ্যে কিন্তু আমি শেপ তৈরি করব, বা এই স্লাইডের যে এরিয়া এখানে আমি শেপ তৈরি করব। বিভিন্ন ধরনের শেপ আমি তৈরি করতে পারি। এই যে শেপের যে ঘর রয়েছে আমি এখানে যাব, এই যে মোড়ে ক্লিক করে দেব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো শেপ রয়েছে। তো আমি যদি এখানে যেভাবে শেপ রেডি করা আছে সেই ধরনের শেপ তৈরি করতে চাই, এখান থেকে আমি খুব সহজেই শেপগুলো তৈরি করতে পারবো। এখানে দেখেন অনেকগুলো শেপের ডিজাইন রয়েছে, অথবা অন্যান্য ডিজাইন দিয়ে কিন্তু আমি শেপ তৈরি করতে পারবো। তো আমি এখানে পাওয়ার পয়েন্টের যে রেডি করা শেপের মতো করতে চাই, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন মাউসের যে কার্সরের ডিজাইন ছিল সেটা চেঞ্জ হয়ে এটা প্লাস রূপ ধারণ করেছে। তো এখন যদি আমি মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরে এটাকে টান দেই তখন কিন্তু একটা শেপ তৈরি হয়ে যাবে, ঠিক অটোমেটিক যে টাইটেল শেপ সেটা হয়ে গেল। তো এখান থেকে যদি আমি আরও শেপ নিতে চাই সেটা কিভাবে করব, এখানে কিন্তু চলে আসছে। তো আমি এখানে আবার হোমে চলে গেলাম, যাওয়ার পর এই যে শেপের অপশনে চলে যাব। যাওয়ার পর আমি এই শেপটা নিতে চাই, অথবা এখান থেকে এই শেপটা নিতে চাই, এটা নিতে চাই। নেওয়ার পর আমি এখানে এটাকে এভাবে টান দিলে কিন্তু আরেকটা শেপ হয়ে যাবে, এবং এখান থেকে আরও শেপ নিতে পারবো। এটা যদি আমি বাইরে ক্লিক করি তখন কিন্তু এটা চলে যাবে। আমি বলছিলাম যে এখানে যখন এখানে ক্লিক করা থাকবে তখন ফরম্যাটের একটা অপশন চলে আসবে, আর এই অপশন থেকে কিন্তু আমি শেপগুলো নিতে পারি। এখানে ক্লিক করে দেব, শেপের অপশন চলে আসবে। আমি এখান থেকে যে কোনো ধরনের শেপ এখানে রেডি করতে পারবো। আমি যদি চাই এই শেপটা নিতে, আমি এখানে এই ধরনের একটা শেপ তৈরি করতে পারবো। আমি যদি চাই এখান থেকে
এই যে একটা হার্ট শেপ রয়েছে, আমি যদি এখানে হার্ট শেপ তৈরি করি, হার্ট শেপ তৈরি করতে পারবো। ঠিক আছে, এখানে অনেকগুলো শেপ কিন্তু আমি তৈরি করে নিলাম। তো চাইলে বিভিন্ন ধরনের শেপ, আমি আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, নিউ স্লাইড। এই করার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি নতুন একটা স্লাইড নিই তখন কিন্তু যদি নর্মালি আমি ক্লিক ছাড়া এখানে ক্লিক করি তখন কিন্তু যে একদম লাস্টে একটা স্লাইড তৈরি হয়ে যাবে। আর যদি আমি চাচ্ছি যে এই গড়ের পরে একটা স্লাইড হবে, তখন এই গড়টাতে ক্লিক করে দেব, দেওয়ার পর এখানে নিউ স্লাইডে চলে যাব, যাওয়ার পর এখানে যেখানে ক্লিক করে দেব সেই স্লাইডটা কিন্তু নিচে তৈরি হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড এখানে নিলাম, 3 নাম্বার কিন্তু এটা হয়ে গেল। তো এখানে আরও শেপ একটু দেখতে চাই আমরা, এখান থেকে হোম, তারপরে একদম এখানে যে শেপ রয়েছে শেপের মোড়ে ক্লিক করে দেব, দেওয়ার পর এখান থেকে আরও ভিন্ন টাইপের শেপ আমি তৈরি করতে পারি। তো আমি যদি এই যে পতাকা স্টাইলের শেপ তৈরি করতে চাই সেটাও এখানে করতে পারবো, করে দিলাম। এবং এখান থেকে যদি শেপের কালার চেঞ্জ করতে চাই, তারপরে শেপের আউটলাইন কালার চেঞ্জ করতে চাই, শেপের মধ্যে ইফেক্ট দিতে চাই, সেটা করতে পারি। এবং এই সবগুলো কিন্তু ফরম্যাটের মধ্যেই রয়েছে। তো আশা করি শেপ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখানে বিভিন্ন ধরনের শেপ আপনি আপনার মতো করে আঁকতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। এখানে আরেকটা শেপ আমি একে দেখাচ্ছি, এই যে এটা দিলাম, দেওয়ার পর এখানে এইভাবে সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু একটা শেপ হয়ে গেল। ঠিক আছে, এই শেপগুলোর কালার কিভাবে চেঞ্জ করব, এই ক্লিক করা থাকবে, ক্লিক করার পর এখানে কুইক যে কালার রয়েছে সেটা করতে পারি, অথবা শেপ ফিল দিয়ে কিন্তু সেটা করতে পারি। কুইক ফিলে গেলে কিন্তু কালার দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি শেপ ফিল যায়, এখানে ক্লিক করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শেপ ফিল, এখানে আমি শেপ ফিল করে দিতে পারবো। ঠিক আছে, তো আশা করি খুব সহজে এই যে হোমের যে ড্রয়িংয়ের যে শেপগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারবো। এবং এখানে যে ডিজাইনগুলোর করা যায়, শেপ ফিল, শেপ আউটলাইন কালার, তারপর হচ্ছে শেপ ইফেক্ট, সবগুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। তো বেসিকের মধ্যে আমরা এই হোমের আন্ডারে যে রিবনগুলো রয়েছে সবগুলো মোটামুটি কাভার করেছি, আর যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমাদের প্রয়োজন নেই। তো এরপরে আমরা চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্টের মধ্যে কি রয়েছে সেগুলো আমরা এখন দেখব। আমরা ইনসার্টে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যে রিবনটা বের হয়েছে বা সাব মেনুগুলো বের হয়েছে সেগুলো আমরা শিখব। তো শুরুতেই আমরা শিখব হচ্ছে নিউ স্লাইড। ইনসার্টের মধ্যে যে রিবনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ স্লাইড। তো নিউ স্লাইড কিন্তু এর আগে আমরা হোমের মধ্যে দেখেছি, কারণ এখানে শুরুতেই নিউ স্লাইড রয়েছে, তাই ইনসার্টের মধ্যে কিন্তু সেম নিউ স্লাইড এগুলো কিন্তু আমরা করে ফেলেছি। তো তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেবিল। তো একটা স্লাইড শোর মধ্যে টেবিল কীরকম কাজ করে বা কি কি কাজ করা যায় টেবিল দিয়ে, আমরা কয়েকটা জিনিস দেখব। আমরা নতুন একটা স্লাইড নিয়ে নিচ্ছি। তো এখানে যে টাইটেল বার রয়েছে সেখানে আমি টাইটেলটা দিয়ে নিলাম ক্রিয়েটিভ আইটি একাডেমি, এবং এরপরের যে সাবটাইটেল রয়েছে অ্যাড টেক্সটের জায়গায় এখানে আমি টেবিল আঁকবো বা এখানে একটা ক্যালেন্ডার আঁকবো। আমরা কীরকম আঁকবো সেটা আপনাদের সাথে একটু আগেই পরিচিত করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যালেন্ডার আমি তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্যই, যে এই ক্যালেন্ডারটা কিন্তু আমি তৈরি করতে পারি। এখানে কিভাবে তৈরি করব সেটা করার জন্য শুরুতেই এই জানুয়ারি মাসের একটা ক্যালেন্ডার আমি তৈরি করব। সেটা করার জন্য আমি এই যে স্লাইডে চলে গেলাম, যাওয়ার পর এই যে এখানে টেবিলে চলে যাব। টেবিলে গিয়ে এখান থেকে রো এবং কলাম নেব। আপনারা ওয়ার্ডে যে ক্লাসটা করেছেন সেখানে কিন্তু অবশ্যই এটার ডিটেলস দেওয়া আছে টেবিল কিভাবে করতে হয়। তো তারপর আমি শর্টকাট কিছু জিনিস বলে নিচ্ছি এখানে, যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গড় দেওয়া আছে, এই নিচের দিকে যেগুলো সেগুলো হচ্ছে কলাম, আর বাম থেকে ডান পাশে যেগুলো লম্বালম্বি করে দেওয়া আছে সেগুলোকে বলা হয় রো। তো আমরা এদিকে নিচের দিকে হচ্ছে কলাম, ডান পাশে হচ্ছে, বাম থেকে ডান পাশে হচ্ছে রো। তো আমরা একটা ক্যালেন্ডার তৈরি করার জন্য 7টা কলাম 7টা রো নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাবে, এই যে এখানে দেখাবে আমি কয়টা কলাম এবং কয়টা রো নিচ্ছি। একটা ক্যালেন্ডার তৈরি করার জন্য যেহেতু 7 দিনের একটা ক্যালেন্ডার, তো আমরা 7টা কলাম এবং 7টা রো নেব। এই যে এখান থেকে আমি নিচ্ছি 7টা, নিচের দিকে 7টা। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে টেবিল সেটা তৈরি হয়ে গেল, এবং এখানে দেখেন 1 2 3 4 5 6 7টা আমি রো নিলাম, এবং 1 2 3 4 5 6 7 7টা কলাম নিলাম। এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো। তো এটা করার জন্য টেবিলটাকে আমি একটু ছোট বড় করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিন্দু দেওয়া আছে, আমি যদি এখানে চাপ দিয়ে ধরে এই যে বড় করে নিচ্ছি, আবার চাইলে আমি এদিক থেকেও ছোট করতে পারবো, এদিক থেকেও ছোট করতে পারবো। তো শুরুতেই আমি ক্যালেন্ডারের নাম দিয়ে দেবো, আর নাম দেওয়ার জন্য এই জায়গাটাকে ফাঁকা করতে হবে।
প্রথম যে রোটা রয়েছে এই রোর যে গড়গুলো রয়েছে সেগুলোকে আমি বাদ দিতে চাই। তো আমি প্রথমে সিলেক্ট করে নেব। আমি ডান থেকে বামে বা বাম থেকে ডানে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে রাইটে ক্লিক করব। সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইটে ক্লিক করার পর একদম নিচে চলে যাব। দেখেন এখানে দেওয়া আছে মার্জ সেল। আমি এখানে যখন ক্লিক করে দেবো সাথে সাথেই যে এখানে যে দাগ দেওয়া গড়গুলো ছিল এগুলো কিন্তু এখানে ক্লিন হয়ে গেল এবং একদম ক্লিন হয়ে গেল। আমি শর্টকাট আপনাদের সাথে এটা শেয়ার করছি, যেহেতু আমার এখানে একটা বানানো আছে। আমি এখান থেকে কপি করে লেখাগুলো নিয়ে নিচ্ছি। আপনি আপনার মতো করে লেখাগুলো সাজাবেন। তো আমি এখান থেকে এই লেখাটা কপি করে নিচ্ছি, আপনি আপনার মতো করে লিখে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য শর্টকাট করতেছি। আমি এখানে লেখাটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই লেখাটা কিন্তু ছোট আছে, আমি চাচ্ছি যে এই লেখাটাকে বড় করে নেব, যেহেতু এটা একদম জানুয়ারি 2021 একদম হাইলাইট থাকতে হবে, সেই জন্য এটাকে একটু বড় করে নেওয়ার জন্য লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে চলে যাব আমি হোমে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সাইজ বড় করার জন্য আমি এখানে ইনক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করে দেব। ইনক্রিজ ফন্ট সাইজ আমি যতটুকু বড় করতে চাই ততবার এখানে ক্লিক করতে থাকবো। ক্লিক করার পর যখন হয়ে যাবে তখন আমি ছেড়ে দেব। বাস আমার এই সাইজটাই প্রয়োজন। আমি চাচ্ছি যে এই লেখাটা মাঝখানে থাকবে, তো এখান থেকে মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন আমি ইউজ করব। অ্যালাইন লেফটে দেওয়া আছে, আমি সেন্টার করে দেব। এই যে অ্যালাইন সেন্টারে চলে আসছে লেখাটা কিন্তু। এখন যদি এটাকে আমি কালার করতে চাই সেমভাবে আগে যে কালারগুলো করেছি এই লেখাগুলো কালার যেভাবে করেছি সেমভাবে লেখাটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে ফন্ট কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, অথবা আমি এখানে ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর এখানে দেখেন কুইক স্টাইল দেওয়া আছে। আমি এখান থেকে যদি এরোচনাতে ক্লিক করে দেখেন এখানে ওয়ার্ড আর্ট কিছু দেওয়া আছে। আমি যদি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিই, আমি এই কালারটা রাখবো। রাখার পর এখান থেকে যাচ্ছি যে আরও কিছু ইফেক্ট আমি দিতে চাই। এই যে এখানে চলে যাব, এরোচনাতে যাওয়ার পর এখানে দেখেন গ্লু দেওয়া আছে। গ্লুতে যখন আমি যাব, গ্লু যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো লেখাটার মধ্যে পড়বে। আমি এটা দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু এখন মোটামুটি অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আমি এখানে ডেটগুলো বসানোর জন্য এই যে এখানে গড় দেওয়া আছে। এখানে 01, 02, 0 মানে 31 মাসের আমি একটা ক্যালেন্ডার তৈরি করতে চাই। তো এখানে লেখাগুলো আপনি একে একে কিন্তু বসা যায়, যে 01 এইভাবে কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমার এখানে লেখা আছে, তো আমি এখান থেকে লেখাগুলো কপি করে নিচ্ছি, যে মাসের যে তারিখগুলো সেগুলো আমি কপি করে নিচ্ছি। আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে আমি কপি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শর্টকাট বোঝানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি, আপনারা এখানে লিখে নেবেন। আমি সময়টা বাঁচানোর জন্য এখানে শর্টকাট করে দিলাম। ঠিক আছে, তো এই যে আমি এখানে 31 মাসের একটা ক্যালেন্ডার কিন্তু তৈরি হয়ে গেল আমার। ঠিক আছে, খুব সহজে কিন্তু এই ক্যালেন্ডারটা আপনি তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে এখানে ইনসার্টের মধ্যে যে টেবিল, এই টেবিল দিয়ে আপনি ক্যালেন্ডার তৈরি করতে পারেন, রেজাল্ট শিট তৈরি করতে পারেন। তো আমি এরপরে রেজাল্ট শিট দেখাবো। এটা আসলে আপনি চাইলে কালারও করতে পারবেন। তো এখানে যদি আমি ঘরের মধ্যে ক্লিক করা থাকা অবস্থায় এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন মেনু বারের মধ্যে যে ডিজাইনের মধ্যে আমি একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেক ডিজাইন চলে আসবে। আমি যদি এখানে এই যে ডিজাইন থেকে এখানে নর্মাল যে ডিজাইনগুলো সেখানে ক্লিক করে দিতে পারি, চাইলে আরও ডিজাইন যদি চাই তো আমি এখান থেকে মোড়ে ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিজাইন রয়েছে। আপনি যে ডিজাইনটা দিতে চান সেই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে দিলে কিন্তু সেই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু চেক করি কোন ডিজাইনটা কেমন লাগে। আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি কালারের সাথে মিল রেখে যদি এটা দিতে চাই, বাস এটা আমি দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তো আমার কিন্তু এখানে ক্যালেন্ডার হয়ে গেল। তো আমি চাচ্ছি যে না, এটা তো এদিকে মাঝখানে যে দাগগুলো ছিল সেগুলো চলে গেছে, আমি এখান থেকে দাগ সহ দিতে চাই। তো সেটা করার জন্য এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। তো আশা করি খুব সহজেই একটা ক্যালেন্ডার তৈরি করে সেটার মধ্যে কালার দিতে পারবেন, সংখ্যাগুলো বসাতে পারবেন। ঠিক আছে, তারপর উপরে ডিজাইন তো এর আগেও আমি দেখিয়েছি। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা এখন দেখব ইনসার্ট থেকে টেবিলের আরেকটি কাজ, সেটা হচ্ছে রেজাল্ট শিট, স্যালারি শিট, বিভিন্ন ধরনের শিট আপনি এই টেবিল দিয়ে তৈরি করতে পারেন। তো আমি এখানে শর্টকাট আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে রেজাল্ট শিট। তো এরকম একটা রেজাল্ট শিট যদি আমি তৈরি করি, যে এখানে রোল নাম্বার দেওয়া আছে, রেজাল্ট শিট একটা স্কুলের রেজাল্ট শিট যদি আমি তৈরি করতে চাই, রোল নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, তারপরে বাংলাদেশে কত পাইছে, তারপরে ইংলিশে কত পাইছে, ম্যাথমেটিক্সে কত পাইছে, হিস্টোরি, কম্পিউটারে কত পাইছে, টোটাল কত। তো এরকম একটা রেজাল্ট শিট কিন্তু আমি চাইলেই খুব সহজেই এই টেবিল দিয়ে তৈরি করতে পারি। তো টেবিলের জন্য প্রথমে ইনসার্টে যেতে হবে এবং এখানে টেবিল থেকে আমরা কয়টা টেবিল নেব সেটা এখানে বিস্তারিত দেওয়া থাকবে। তো এখানে এই রেজাল্ট শিটটা তৈরি করার জন্য আমরা 7টা কলাম নেব এবং 8টা রো নেব। তো আমরা চলে যাচ্ছি 3 নাম্বার স্লাইডে। এই স্লাইডের মধ্যে আমরা একটা রেজাল্ট শিট তৈরি করব। করার জন্য আমি চলে যাচ্ছি টেবিল থেকে আমরা কয়টা নেব, 7টা কলাম 8টা রো, 7টা কলাম
এই যে কলাম নিচ্ছি 7টা, রো নিচ্ছি 8টা, নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা টেবিল চলে আসবে। তো এটাকে কিন্তু আগের মতো আমি ছোট বড় করতে পারি অথবা কালার চেঞ্জ করতে পারি। তো শুরুতেই আমি এখানে যেহেতু এটা রেজাল্ট শিট তৈরি করব, এই যে সেম এই রেজাল্ট শিটটা আমি তৈরি করতে চাই। তো এখানে আপনি লিখে নিতে পারেন, আমি এখানে লেখাটাই কপি করে নিয়ে নিচ্ছি সময়টা সংক্ষিপ্ত করার জন্য। কপি দিয়ে আমি এই করে চলে গেলাম, গিয়ে এই যে এখানে বসাবো। তো এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রো বা কলামের ম্যাপ দেওয়া আছে। তো এটাকে যদি আমি বাদ দিতে চাই, প্রথমে এখানে ক্লিক করে এই ঘরটাকে সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে রো, পুরোটা রো সিলেক্ট করা অবস্থায় এটার উপর রাইটে ক্লিক করব মাউস দিয়ে। তারপর এখান থেকে এই যে মার্জ সেল, এই মার্জ সেলে যখন ক্লিক করব, দেখেন এখানে দাগগুলো ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা চলে গেছে। তো এই ঘরের মধ্যে আমার যে লেখা কপি করা ছিল সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে লেখাটা ছোট আসছে, আমি চাচ্ছি যে লেখাটাকে আরও বড় করতে এবং মাঝখানে নিতে। লেখাটাকে বড় করার জন্য আমাকে যেতে হবে হোম, এবং এখান থেকে এই যে সাইজ বড় করার জন্য এখানে আমি ক্লিক করে দেব। আমি এই সাইজটা রাখতে চাই, রাখার পর এটাকে এই যে এখানে মাঝখানে রাখবো, সেন্টারে ক্লিক করে দেবো। দেখেন মাঝখানে কিন্তু চলে আসছে এই লেখাটা। আমি এটাকে একটু নিচে নেমে গেছে, আমি এটা ব্যাক স্পেস একটু উপরে উঠে দিলাম, তো এখানে চলে আসছে লেখাটা মাঝখানে একদম, এবং বড় সাইজ করে দিলাম। তো এখানে আমরা প্রথম যে গড়টা রয়েছে এখানে হচ্ছে আমরা লিখব হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে সাবজেক্ট, লাস্টে লিখব টোটাল। তো এটা আপনি সময় করে লিখবেন, তো আমি শর্টকাট বোঝানোর জন্য এটা লিখে দিচ্ছি। তো এখানে দেখেন লেখা আছে এটার মধ্যে, এখান থেকে যদি আমি পুরা লেখাগুলো কপি করে নিয়ে যাই, সবগুলো লেখা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখান থেকে রাইটে ক্লিক করব, করে কপি দিলাম। দেওয়ার পর আমি এখানে এই যে 3 নম্বর স্লাইডে চলে যাচ্ছি, এবং এখানে গিয়ে যদি আমি পেস্ট করে দেই, দেখেন ওই লেখাগুলো কিন্তু সেম লেখাগুলো এখানে বসে গেল। তো আপনি আপনার মতো করে এই যে রোল নাম্বার, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এই যে এই ঘরগুলো কিন্তু আপনি ছোট বড় করতে পারেন। চাইলে আমি এই ঘরটাকে একটু এদিকে বাম পাশে চাপিয়ে দিলাম, যেহেতু এটা নাম্বার জায়গা কম লাগবে আর নামের ঘরটা একটু বড় রাখতে চাই। এটা চাইলে আমি আরও এদিকে চাপাতে পারি, এটা এদিকে এই যে বড় করতে পারি, ঠিক আছে। আবার চাইলে এটাকে আরও উপরে দিতে পারি, এটা আপনি আপনার মতো করে সাজাতে পারেন। তো এটাকে এখানে যদি চাই যে আরও বড় করব বা আরও ছোটো করব, সেটাও করতে পারি। তো হয়ে গেল কিন্তু আমাদের একটা রেজাল্ট শিট। খুব সহজেই আমি আসলে সংক্ষিপ্ত দেখালাম যাতে আপনি খুব সহজেই এটা করতে পারেন। তো আশা করি আপনারা এখানে টাইপ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে লেখাগুলো কিন্তু এটা সবগুলো লেখা কিন্তু বাম পাশে চেপে আছে, আমি চাচ্ছি যে মাঝখানে দিতে। আর মাঝখানে দেওয়ার জন্য আমি লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এই যে হোম এবং এখান থেকে যে সেন্টার যে অপশন রয়েছে অ্যালাইন, এই সেন্টারে ক্লিক করে দেবো। দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু এখন মাঝখানে চলে আসছে। আমি যদি ডান পাশে দেই, ডান পাশে চলে আসবে। লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে যদি আমি এই যে ডান পাশে দিই, ডান পাশে, বাম পাশে দিলে বাম পাশে আমি সেন্টার করে দিলাম, তাহলে লেখাটা সুন্দর দেখাবে। এবং এটার যদি আমি কালার দিতে চাই, ডিজাইন করতে চাই, এই ঘরের মধ্যে যখন সিলেক্ট থাকবে, এই যে রেজাল্ট শিটে যখন আমার ক্লিক করা থাকবে, তখন এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো এখান থেকে চলে আসবে। আমি প্রত্যেকটা ডিজাইনের উপর ধরলে কিন্তু সেই ডিজাইনগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখান থেকে এগুলো দিতে পারি, আগেরটার মতোই সেমভাবে আমি এটা করতে পারি। তো এখানে যেহেতু গড়গুলো থাকে না, আমার বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি এখান থেকে এই ডিজাইন অথবা এই ডিজাইনটা আমি রেখে দিলাম। তো আমার কিন্তু রেজাল্ট শিট তৈরি হয়ে গেল। তো এখন আমরা ইনসার্টের যে রিবন রয়েছে পিকচার, সেই পিকচার দেখব। আমরা যদি একটা স্লাইডের মধ্যে পিকচার আনতে চাই সেটা কিভাবে করব। তো আমি এই স্লাইডে ক্লিক করে দিলাম। আমি আসলে প্রথম দিকে স্লাইডগুলো দেখাচ্ছে আর আস্তে আস্তে নিচে নিয়ে নিচ্ছি। তো আপনি চাইলে যে কোনো স্লাইডের মধ্যে ক্লিক করে এই ছবিগুলো নিতে পারেন। আমি যদি চাই যে এই স্লাইডে নিব, সেটাও আমি করতে পারবো। তো আমি কাজের সুবিধার জন্য আমি এখানে করে নিচ্ছি, এবং এই স্লাইডগুলো কিন্তু আমি রিঅ্যারেঞ্জ করতে পারবো। একটা উপরে নিচে টেনে টেনে ধরে উপরে নিচে করতে পারবো। আমি যদি চাই এই স্লাইডটাকে নিচে নিতে, সেটাও করতে পারবো, এটাকে উপরে নিতে, সেটাও করতে পারবো, ঠিক আছে। আমি শুধু বেসিকগুলো আগে আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে কিন্তু আমি একটা পুরা প্রজেক্ট তৈরি করব। তো এখন আমি একটা পিকচার নিতে চাই। এই যে এখানে দেওয়া আছে পিকচার, আমি পিকচারে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আপনার কম্পিউটারের যে পিকচার যেখানে আছে সেটা শো করবে এখানে। আপনি চাইলে আপনার অন্য ড্রাইভ থেকেও কিন্তু পিকচারগুলো নিতে পারেন। আপনার যদি এখানে সফটওয়্যার বা ভিডিও সিডি অন্য ড্রাইভে থাকে, সেখান থেকে পিকচারগুলো নিতে পারবেন। তো আমার এখানে পিকচারগুলো দেওয়া আছে। পিকচারের মধ্যে এই যে এখানে পিকচারের মধ্যে ছবিগুলো দেওয়া আছে, আমি একটা ছবি নিতে চাই। তো
তো এখান থেকে আমি এই ছবিটা নিতে চাই, আপনি যে কোনো একটা ছবি নিতে পারেন, ঠিক আছে। তো আমি এই ছবিটা নেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ইনসার্টে ক্লিক করে দেব। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ছবিটা কিন্তু বসে যাবে এখানে। তো এটাকে আপনি আসলে পুরোপুরিভাবে নড়াচড়া সবভাবে করতে পারবেন। এই যে এখানে ধরে ধরে আপনি বড় ছোট করতে পারবেন, এদিকে বাড়াতে পারবেন, এদিকে নিচে টান দিয়ে ধরে নিচে নিতে পারবেন। তো আমি এখানে মাঝখানে রেখে দিলাম। চাইলে এটাকে আমি এই যে এখান থেকে ঘোরাতে পারবো ছবিটাকে, এভাবে চাপটা ধরে ঘোরাতে পারবো, একদম পুরা উল্টায় ফেলতে পারবো ছবিটাকে, ঠিক আছে। তো আমি যদি চাই এখান থেকে হালকা কিছু এডিট করতে, সেটাও কিন্তু করতে পারবো। যখন আমি বাইরে ক্লিক করে দেবো এই অপশানটা চলে যাবে, আবার যখন আমি এই ছবিতে ক্লিক করব তখন এই অপশানটা চলে আসবে। তো আমি যদি এই ছবিটাকে একটু কারেকশন করতে চাই সেটাও করতে পারবো, যে এটার লাইটটা একটু কমাবো অথবা লাইটটা একটু বাড়াবো, সেটা কিন্তু আমি খুব সহজে এখান থেকে করতে পারবো। তো আমি চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে কারেকশন, এটা যদি না থাকে, এখন বাইরে ক্লিক করা থাকলে কিন্তু এই অপশনটা আপনি পাবেন না। এই ছবিতে যখন ক্লিক করবেন সাথে সাথে এই অপশনটা এখানে চলে আসবে। এবং এই যে কারেকশন দেখতে পাচ্ছেন, এখানে গেলে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন দেখতে পারবো, যে এই ছবিটার বিভিন্ন ডিজাইন, লাইট বাড়াতে পারবো, লাইট কমাতে পারবো। আমি যদি এটাতে ধরি অথবা এখানে ধরি, দেখেন একটু ব্ল্যাক হয়ে গেল, এটাতে ধরি লাইট বেশি হয়ে গেল, এটাতে ধরি এটা এক ধরনের লাইট, এখানে যদি ধরি যত ব্ল্যাক করতে চাই এই যে ব্ল্যাক হয়ে যাবে। আমি যদি ক্লিক করে দিই এই ছবিটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। আমি না করতে চাইলে আমি বাইরে ক্লিক করে দেব, ঠিক আছে। তারপর এখানে আবার কালার রয়েছে, এই যে কালার, এই ছবিটাকে যদি আমি কালার পরিবর্তন করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার রয়েছে, আমি যদি এটাতে ক্লিক করে দিই দেখেন ছবিটা কিন্তু একদম একটা ব্রাইট কালার হয়ে গেল। আমি যদি এখান থেকে অন্য কালার দিতে চাই সেটাও কিন্তু করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন এই ছবিটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আবার ব্যাকে যেতে চাই সেটা কী করব, কন্ট্রোল জেড, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল জেডে যখন চাপ দেবো তখন আমার আগের জায়গায় কিন্তু চলে আসবে। তো ন্যাচারাল যে ছবিটা সেটা কিন্তু এখানে চলে আসলো। এবং এখানে আরও কিছু করতে পারবেন, আপনি যদি চান যে এই ছবিটার মধ্যে ফ্রেম বসাতে সেটাও করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো ফ্রেম দেওয়া আছে, আমি যদি প্রত্যেকটার মধ্যে ধরে ধরে ক্লিক করি তাহলে সেই ফ্রেমগুলো কীরকম সেটা এখানে দেখাবে, ঠিক আছে। অনেক ধরনের ফ্রেম রয়েছে, আপনি যদি আরও ফ্রেম চান তখন এখানে মোড়ে ক্লিক করবেন, দেখেন এখানে আরও সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে। তো আপনার যে ফ্রেমটা পছন্দ হয় সেই ফ্রেমটা দিয়ে আপনি ওকে করে দিবেন। তো আমি এখান থেকে নর্মাল এই ফ্রেমটা দিয়ে নিচ্ছি, বাস আমার ছবিটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে বন্দি হয়ে গেল। তো আমরা আবার চলে যাচ্ছি ইনসার্টে, এখান থেকে আমরা পিকচার দেখলাম, পিকচার এটা নিয়ে কিভাবে কারেকশন করা যায়, ফ্রেম বসানো যায় সেটা আমরা দেখলাম। তো আমরা যদি চাই যে অনলাইন থেকে কোনো একটা ছবি এখানে বসাবো আমাদের প্রেজেন্টেশনের মধ্যে, সেটা আমি করতে পারি। তো আমি এই যে স্লাইডটা সিলেক্ট করে দিলাম, নতুন একটা স্লাইডের মধ্যে ছবিটা নিতে চাই। তো আমি এখানে এই ছবিটা নিব, অনলাইন থেকে কোনো পিকচার যদি নিতে চাই তখন এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট পিকচারের পরে অনলাইন পিকচার। তো আমি এখানে অনলাইন পিকচারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে অনলাইনের যে ছবিগুলো রয়েছে পাওয়ার পয়েন্টে সেই ছবিগুলো আমাদের সামনে শো করবে। আমি এখান থেকে কী ধরনের ছবি নিতে চাই সেটাতে ক্লিক করে দেব। তো আমি যদি এখানে ফ্রুটস অথবা বার্ডস এটা ক্লিক করে দিলাম, এখানে দেখেন পাখির অনেকগুলো ছবি কিন্তু চলে আসে। আমি যদি এই ছবিটাতে ক্লিক করে দিই, দেওয়ার পরে যে ইনসার্টে দিয়ে দিই, এই ছবিটা কিন্তু আমার এখানে চলে আসবে। খুব সহজে এটাকে আমি ছোট বড় করতে পারবো। এই যে এখানে চাপ দিয়ে ধরে ছবিটাকে ছোট করে বসিয়ে দিতে পারবো। এখানে চাইলে অন্য ছবি আরেকটা নিতে পারি। আমি এখানে ইনসার্টে যাব, অনলাইন পিকচার, এখান থেকে আমি এই যে বিড়ালের একটা ছবি নিচ্ছি, অনেক বিড়াল রয়েছে। আমি যদি এখান থেকে এই বিড়ালটা নিতে চাই সিলেক্ট করে ইনসার্টে দেব, বিড়ালের ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে চলে আসবে অনলাইন থেকে। তো এখানে আমি এটাকে সাইজ ছোট করে দিয়ে পাশে বসিয়ে দিলাম। এটা কিন্তু আমার স্লাইডের মধ্যে সুন্দর হয়ে বসবে এবং প্রত্যেকটার মধ্যে আমি আবার ডিজাইন দিতে পারবো। জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আর কি এখানে। তো আমি আবার ইনসার্টে চলে যাই, এখানে আর কি রয়েছে অনলাইন পিকচার, তারপর হচ্ছে স্ক্রিনশট। আমি যদি আমার যে একটা স্লাইডের মধ্যে স্ক্রিনশট নিতে চাই, যে আমার ডেস্কটপের মধ্যে যা রয়েছে, যে এই ডেস্কটপের ছবিটা আমি ওইখানে বসাতে চাই, সেটা কি করব, আমি পাওয়ার পয়েন্টে চলে যাব, যাওয়ার পর নতুন একটা স্লাইড নিচ্ছি। আমি এখানে এই স্লাইডে ক্লিক করার পর আমি এখানে চলে যাব নিউ স্লাইড, এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি, একদম খালি কিছুই নাই। এটার মধ্যে আমি স্ক্রিনশট বসাতে চাই। আমি এই যে স্ক্রিনশটে যাব, স্ক্রিনশটের এরোচনিতে ক্লিক করব, দেওয়ার পর এখানে দেখেন স্ক্রিন ক্লিপিং, আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে আমাদের যে ডেস্কটপের উপর একটা গোলাগোলা একটা কালার চলে আসবে এবং আমার মাউসটা কিন্তু প্লাস চিহ্নে রূপান্তর হবে। আমি যতটুকু চাই এই টান দিয়ে ধরে সিলেক্ট করে দেব এবং ততটুকু কিন্তু স্ক্রিনশট হয়ে আমার স্লাইডের মধ্যে বসে গেল। ঠিক আছে, আমি খুব সহজেই কিন্তু স্ক্রিনশট বসাতে পারলাম এখানে, এবং যেটা সামনে থাকবে সেটাই ছবি হয়ে এখানে কিন্তু স্ক্রিনশট হয়ে বসে যাবে। ঠিক আছে, তারপর আমি আবার চলে যাচ্ছি ইনসার্টের মধ্যে।
এখানের মধ্যে তারপর রয়েছে শেপ, এই যে দেখতে পাচ্ছেন শেপ, আমরা কিন্তু হোমের মধ্যেও শেপ নিয়ে আলোচনা করেছি, এখানে শেপ রয়েছে। এই শেপটা কিন্তু সেম ইনসাইডের মধ্যে আবার রয়েছে। আচ্ছা, আমরা নতুন একটা স্লাইড নিয়েছি, আমি প্রথম করে ক্লিক করে এখান থেকে এই যে নিউ স্লাইড, তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিয়ে নিলাম, এই যে একদম খালি কিছুই নাই। তো এখানে আমরা আসলে এই শেপ কীভাবে নেব সেটা এর আগে ক্লাস করেছি। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারেন। আমি যদি চাই যে এই শেপটা নেব, জাস্ট সিলেক্ট করে এখানে টান দিলে কিন্তু এই শেপটা এখানে বসে যাবে। জাস্ট এখানে যেভাবে অটোমেটিক যে শেপগুলো আছে, আমি চাইলে সেই সব শেপগুলো কিন্তু এখান থেকে খুব সহজে নিতে পারি। এটা হচ্ছে ইনসার্টের মধ্যে, তারপর হচ্ছে এই যে শেপ। আচ্ছা, এরপরে যদি আমি আইকন নিতে চাই, আইকন এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনলাইন থেকে নিতে হবে আইকন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো আইকন নেওয়ার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, থাকলে আপনি এখানে অনেকগুলো আইকন পাবেন। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই আইকনগুলো। আমি যদি চাই যে এই পাখি অথবা এখানে জেব্রা অনেক কিছু রয়েছে, এখানে আমি এটা নিতে চাই, নিয়ে ইনসাইডে ক্লিক করে দিলাম। সিলেক্ট করার পর এই আইকনটা কিন্তু এখানে চলে আসছে। আমি এটাকে ছোট বড় করে দিতে পারবো, আমার প্রয়োজনে এই আইকনগুলো ওইখান থেকে নিতে পারবো। এটার মধ্যে বসিয়ে দিলাম ঘড়ির একটা সিম্বল। তো এটা হচ্ছে ইনসার্ট, তারপর হচ্ছে আইকন, এবং তারপর রয়েছে 3D মডেল। আমি যদি এখানে 3D মডেলে ক্লিক করে দিই, এটাও কিন্তু ইন্টারনেট অবশ্যই আপনাকে থাকতে হবে। এখানে 3D অনেক ডিজাইন রয়েছে, আপনি চাইলে সেই ডিজাইনগুলো এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে স্প্রিংয়ে ক্লিক করে দিলাম, এবং প্রত্যেকটা কিন্তু অনলাইন থেকেই ডাউনলোড হবে। আমি এখান থেকে এই ফুলটা নিতে চাচ্ছি, সিলেক্ট করার পর আমি এখানে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগতেছে। নেট যদি স্পিড থাকে তাহলে হয়তো দ্রুত আপনি ডাউনলোড করতে পারবেন, আর নেট যদি স্লো থাকে তাহলে স্লো ডাউনলোড হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমাদের সামনে এখানে চলে আসলো। এটা হচ্ছে 3D একটা পিকচার। আমি যদি এখানে চাপ দিয়ে ধরি, দেখেন এটাকে ঘোরাতে পারবো, ঠিক আছে, খুব চমৎকার। এবং এটাকে যদি আরও বড় করতে চাই, বড় করে দিলাম, দেওয়ার পর এখানে এই যে বড় করে আরেকটু ছোট করে দিই, বসালাম। বসানোর পরে আমি কিন্তু এখান থেকে এটা এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে 3Dর কারণে কিন্তু এটা এরকম দেখাচ্ছে। ওকে, তো আমরা খুব সহজেই এই যে ইনসার্টের মধ্যে কী কী দেখলাম, এখানে শেপ, আইকন, 3D মডেল, এবং তারপর রয়েছে স্মার্ট আর্ট এবং চার্ট। তো এটা হচ্ছে কোনো একটা বাজেট, কোনো একটা সংখ্যা বোঝানোর জন্য, বাংলাদেশের জনসংখ্যা অথবা বাংলাদেশের বাজেট বোঝানোর জন্য এই চার্টটা ইউজ করা হয়। এবং স্মার্ট আর্ট হচ্ছে বিভিন্ন ধরনের সার্কেল বোঝানোর জন্য। তো আমরা নতুন একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এখানে এই যে নিউ স্লাইডে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে ব্ল্যাঙ্ক নিতে পারি, অথবা ব্ল্যাঙ্ক ছাড়া অন্যটা নিতে পারি, টাইটেল শো নিতে পারি। তো আমরা একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি এখানে খুব সহজে বোঝানোর জন্য। আপনি আপনার মতো করে যে স্লাইড আপনার প্রয়োজন, যে উপরে একটা আপনি সাবটাইটেল দিবেন, টাইটেল দিবেন, সেরকম একটা শেপ নিয়ে নিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাঙ্ক নিলাম, নেওয়ার পর আমি ইনসার্ট থেকে একদম চলে যাব স্মার্ট আর্ট, আমি এখানে ক্লিক করে দেব। এটা হচ্ছে একটা সার্কেল বোঝানো, দেখেন এখানে অনেকগুলো স্মার্ট আর্ট দেওয়া আছে ডিজাইন। এটা হচ্ছে অল, আপনি যদি চান এই যে লিস্ট, তারপরে প্রসেস, তারপরে সাইকেল, বিভিন্ন জিনিস বোঝানোর জন্য এই সার্কেলটা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে যদি এটা নেই, এই সাইকেলটা নেই, বেসিক সাইকেল, এখানে সিলেক্ট করে এটা এরকম হবে। আমি যদি ওকে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাইকেল বসে গেল। তো এই প্রত্যেকটা সাইকেলের মধ্যে কোন একটা সাইকেল বা সার্কেল বোঝানোর জন্য আমরা এখানে কোনো একটা বিষয় লিখতে পারি, লিখে বোঝানোর জন্য এই সাইকেলটা কিন্তু আমরা ইউজ করতে পারি। বাইরে ক্লিক করলে এটা বসে যাবে, আবার যখন এখানে ক্লিক করব তখন এখানে প্রত্যেকটা ধরে ধরে আবার এডিট করে দিতে পারবো। আমরা এখানে যদি লিখে দিই একটা কিছু, যে এখানে ক্লিক করে দিলাম, আমি এখানে বাংলা জাস্ট আমি লিখে দিলাম আর কি। তারপর আপনি চাইলে এগুলা প্রত্যেকটা ধরে ধরে আবার চেঞ্জ করতে পারেন। তারপর এখানে লিখে দিই বাংলাদেশ, বাংলাদেশ। তো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সার্কেল সুন্দর করে সাজাতে পারেন। যে এখানে লিখলেন বাংলাদেশ, এটার মধ্যে, তারপর এখানে ঢাকা, তারপর এখানে আমি লিখলাম মোহাম্মদপুর, এখানে পোস্ট অফিস নাম্বার, তারপর এখানে ডাকঘর। আমি এগুলো কিন্তু এখানে সিরিয়ালভাবে একটা সার্কেল তৈরি করতে পারি। তো ওই সার্কেল তৈরি করার সিস্টেমটা আমি এখানে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আরও অনেক ধরনের সার্কেল রয়েছে। যে এখানে ইনসার্টে যাওয়ার পর এখানে এই যে স্মার্ট আর্টে যখন ক্লিক করে দেব, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ম্যাট্রিক্স, তারপরে পিকচার দিয়েও কিন্তু রয়েছে। আপনি এগুলোর মধ্যে পিকচারও বসাতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এই সার্কেলটাও আপনি করতে পারবেন। আমি আরেকটা
ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, অথবা আমি একদম নিচে চলে যাই, বারবার নেওয়া হচ্ছে। আমার এখানে কয়েকটা স্লাইড রয়েছে, আমি এই স্লাইডে কাজ করতে চাই, এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড রয়েছে। তারপর এখানে যদি আমি চার্ট করতে চাই, এই চার্টের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখেন এখানেও অনেকগুলো রয়েছে, বিভিন্ন ডিজাইনের চার্ট রয়েছে। আপনি এখান থেকে যে ডিজাইন ইচ্ছে সেই ডিজাইনটাই আপনি ইউজ করতে পারেন। তো এটা আসলে হিসাব বোঝানোর জন্য। তো আমি এখান থেকে যদি এই চার্টটাই নিতে চাই, এটাতে নেওয়ার পর ক্লিক করে দেওয়া আছে, এখান থেকে আবার চেঞ্জ করা যায়। আপনি এখান থেকে কিন্তু আবার বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনি যখন বিভিন্ন ধরনের ইনফরমেশান আপনি এখানে দিবেন, তারপর এটা বিভিন্নভাবে দেখাবে। তো আমি এখানে প্রথমটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা চার্ট চলে আসছে, এবং এই যে দেখেন এখানে ক্যাটাগরি এবং সিরিয়াল 1, সিরিয়াল 2, এটাকে আমি আমার মতো করে পরিবর্তন করতে পারবো। এটাকে যদি আমি একটু বড় করে আমি আরও বড় করতে পারবো এটাকে। তো এটাকে পরিবর্তনও করতে পারবো। পরিবর্তন করলে কিন্তু আমার যে ইনফরমেশান সেটা এখানে দেখাবে। আশা করি খুব সহজেই এই চার্টগুলো আপনি তৈরি করতে পারবেন। তারপরে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমি চলে যাচ্ছি ইনসার্টের মধ্যে। তারপর যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফুটার, ওয়ার্ড আর্ট, ডেট এন্ড টাইম, তারপর হচ্ছে স্লাইড নাম্বার, তারপরে ইকুয়েশন, ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডার। তো আমরা এখান থেকে টেক্সট বক্স দেখব, তারপর হিডার অ্যান্ড ফুটার, ওয়ার্ড আর্ট দেখব। টেক্সট বক্স যেখানে ইউজ করা লাগে, তো আমরা এই ঘরে চলে আসি, অথবা এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। একদম উপরে গিয়ে আমি প্রথম ঘরে ক্লিক করে এখান থেকে আবার এই যে নিউ স্লাইডে চলে গেলাম, এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এই স্লাইডের মধ্যে আমি একটা পিকচার নিতে চাই, এই যে এখান থেকে পিকচারে ক্লিক করে দিলাম। তো আমার কম্পিউটার থেকে আমি একটা পিকচার নিতে চাই, আমি এখানে এই যে এই পিকচার অথবা এই পিকচারটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে যদি আমি বড় করে দিতে চাই, আমি একদম বড় করে দিলাম। তো এই ছবিটার উপরে কিন্তু আমি কিছু যদি লিখতে চাই, তো এই ছবিটা বড় করার পর আমি চাচ্ছি যে এই ছবির উপরে কিছু লিখবো, আমি কিন্তু এই ছবির উপরে কিছু লিখতে পারবো না। এটা লেখার জন্য আমাকে টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নেওয়ার জন্য আমি আবার ইনসার্টে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার যে মাউসের যে চিহ্ন ছিল সেটা চেঞ্জ হয়ে একটা লম্বালম্বি আসছে, যেটা আমি চাপ দিয়ে ধরে এখানে একটা গড় বানাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার টেক্সট বক্স। আমি যদি এখানে বাংলাদেশ লিখে দিই, বাংলাদেশ লিখে দিলাম, একদম ছোট দেখাচ্ছে। আমি যদি এটাকে কালারটা চেঞ্জ করে দিই এবং বড় করে দিই সাইজটা, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে হোম থেকে আমি এই সাইজটা বড় করে দেব। দেখেন আমি যে কোনো নাম দিতে পারি। এটাকে যদি আমি কালার করতে চাই, এই লেখাটা ব্ল্যাক হয়ে আছে, আমি এটাকে অন্য কালার দেব। এই নর্মাল এখান থেকে আমরা হোমের যে কালার রয়েছে ফন্ট কালার, সেখান থেকেও কিন্তু কালার পরিবর্তন করতে পারি। আর যদি চাই যে না এটাকে আমি যে আরও যে ওয়ার্ড আর্ট কালার রয়েছে সেটা করতে চাই, সেটা করতে পারবো। যে ইনসার্টে চলে যাব, যাওয়ার পর দেখেন এখানে আরেকটা অপশন রয়েছে টেক্সট বক্সের পরে ওয়ার্ড আর্ট, যেটা এর আগে আমরা করেছি। এই ওয়ার্ড আর্ট এখানে যখন আমি এডিটরতে ক্লিক করে দেব, এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে। আমি যে ডিজাইনটা করতে চাই সেখানে ক্লিক করে দিলাম, দেখেন এখানে একটা ডিজাইন হয়ে গেল। আমি এই লেখাটাকে চাইলে বাদ দিয়ে দিতে পারি। আমি যদি সিলেক্ট করে ডিলিটে দেই তাহলে কিন্তু এই লেখাটা ডিলিট হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দিলাম, বা এই বক্সটাকে ডিলিট করে দিলাম। করে এই যে দেখেন আমার লেখাটা কিন্তু একটা ওয়ার্ড আর্ট হয়ে গেল। আমি এটাকে এখানে নিলাম এবং আরও বড় করে দিচ্ছি। তো এই লেখাটাকে যদি আরও বড় করতে চাই, সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমি এই যে আরও বড় করে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ। আমি আবার চলে যাচ্ছি ইনসার্টে, যাওয়ার পর এই যে এখানে টেক্সট বক্স কীভাবে নিতে হয় সেটা দেখালাম, এবং ওয়ার্ড আর্ট কীভাবে করতে হয় সেটা দেখালাম। এবং এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেট এন্ড টাইম। আমরা যদি এই পেজের মধ্যে অথবা এই পেজের মধ্যে কোনো একটা জায়গায় ডেট এন্ড টাইম বসাতে চাই, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি এখানে ডেট এন্ড টাইমে ক্লিক করে দেব। দেখেন ডেট এন্ড টাইম কিন্তু এখানে কোনটা দিতে চাই, এই যে এরোচনাতে ক্লিক করলে আজকের এই ডেট সবগুলো দেওয়া আছে। আপনি যে ফরম্যাটে ডেট এন্ড টাইম দিতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এটা দিতে চাই। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই টু যদি অল দিই তাহলে প্রত্যেকটা স্লাইডের মধ্যে কিন্তু এই ডেট এন্ড টাইম বসে যাবে। তো আমি শুধু অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নিচে ডেট এন্ড টাইমটা বসে গেল। আচ্ছা, তারপর রয়েছে হচ্ছে স্লাইড নাম্বার। আমরা যদি এই স্লাইড অনেকগুলো হতে পারে, 50-100 স্লাইড হতে পারে, তো আমি প্রত্যেকটার নাম তো বা সংখ্যা নাও জানতে পারি। তো প্রত্যেকটা বোঝানোর জন্য আমি চাইলে এগুলোর মধ্যে স্লাইড নাম্বার দিয়ে দিতে পারি। ধরেন আমি এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে স্লাইড নাম্বারে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে নাম্বারটা দিতে চাই যে ফুটার, এই যে এখানে ফুটার বা নিচে দিতে চাই। আমি যখন এটা সিলেক্ট করে দেব
তখন স্লাইড নাম্বারটা বসে যাবে। এই যে স্লাইড নাম্বার একটা টিক চিহ্ন দেবো এবং ফুটার মানে নিচে নাম্বারটা বসবে, আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে নাম্বার 3 নাম্বার স্লাইডটা, এটার নাম্বার নিচে নাম্বারটা কিন্তু বসে গেল। তো এখন কিন্তু একটাতে বসলো। আমি যদি চাইতাম যে সবগুলোতে, তখন অ্যাপ্লাই টু অল দিলে কিন্তু সবগুলো স্লাইডের মধ্যে এই নাম্বারটা বসে যেত। আচ্ছা, এরপরে আমরা নতুন আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি। এখানে একটা স্লাইড নেই, নিউ স্লাইড, আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে চাচ্ছি যে ইকুয়েশন বসাতে। তো আমরা ইকুয়েশন দেখব, ইকুয়েশন কি রয়েছে ইকুয়েশনের মধ্যে। এই যে ইনসার্টে যাব, যাওয়ার পর এখানে দেখেন ইকুয়েশন রয়েছে। আমরা যদি এখান থেকে এই যে বীজগণিতের সূত্রগুলো বসাতে চাই, আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে কিন্তু খুব সুন্দর করে বসে গেল এবং এটাকে আমি পরিবর্তন করতে পারবো। এগুলোতে আমি এডিট করে করে আবার এখানে বসাতে পারবো। ঠিক আছে, এখানে অনেকগুলো রয়েছে এবং এখানে কিন্তু আবার পরিবর্তন করতে পারবো। এখান থেকে এই যে কি বসাতে চাই সেটাও এখান থেকে পরিবর্তন করতে পারবো। তো এখন আমরা দেখব হচ্ছে সিম্বল। এই যে সিম্বল, তো আমরা যদি এই ঘরের মধ্যে কোনো একটা সিম্বল বসাতে চাই, আমি এখানে এই যে ইনসার্ট থেকে সিম্বলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া আছে। এখানে আমি এখানে পরিবর্তন করে করে এই সিম্বলগুলো নিতে পারি। এই যেটাকে এই বারটাকে নিচে টান দিয়ে ধরে অনেক ধরনের সিম্বল রয়েছে, আমি সেই সিম্বলগুলো এখানে বসাতে পারি। ধরেন এই সিম্বলটা আমি নিতে চাই, এটা ক্লিক করে দিয়ে ইনসার্টে চাপ দিয়ে দিব। দেখেন এই সিম্বলটা কিন্তু এখানে চলে গেল। আমি যদি এখান থেকে এই সিম্বলটা নিতে চাই, এখানে ক্লিক করে ইনসার্টে দেব। দেখেন এই সিম্বলটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে কিন্তু ইকুয়েশন এবং সিম্বল আমরা দেখে নিলাম। তারপর আমরা একটা স্লাইডের মধ্যে যদি ভিডিও এবং অডিও অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব। তো আমরা এখানে আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি। এই যে এখানে নিউ স্লাইড, এবং তো এখান থেকে আমি টু কন্টেন্ট নামে একটা স্লাইড নিয়ে নিলাম, নিউ স্লাইড। তো এখানে টাইটেল আমি দিয়ে নেব বা আপনি দিয়ে নিতে পারেন। তো আমরা এখানে একটা কন্টেন্ট রাখার একটা বক্স পেলাম এবং এখানে কিন্তু আরেকটা কন্টেন্ট রাখার বক্স পেলাম, টু কন্টেন্টের। তো এই কন্টেন্টের মধ্যে আমি ভিডিও রাখতে পারি, অথবা বড় একটা ফুল ভিডিও যদি করতে চাই যে পুরো স্ক্রিনে থাকবে, তখন আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব এবং সেখানে একটা ভিডিও অ্যাড করে দেব। তো আমি চাচ্ছি যে এক পাশে অডিও থাকবে, এক পাশে ভিডিও থাকবে। তো আমরা এখানে ভিডিও অ্যাড করতে চাই। তো এখানে শর্ট আর একটা ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যে কাজগুলো এখান থেকে খুঁজে করি সেটা কিন্তু এখানে শর্টকাট করতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল, আমরা চাইলে এখানে ক্লিক করে টেবিল আঁকতে পারবো এবং এখান থেকে চার্ট, তারপর হচ্ছে স্মার্ট আর্ট, তারপর হচ্ছে পিকচার নিতে পারি, অনলাইন পিকচার নিতে পারি, ভিডিও এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবো। আবার এই যে দেখতে পাচ্ছেন একদম ইনসার্ট থেকে ডান পাশে ভিডিও নামে একটা অপশন রয়েছে, এখান থেকেও কিন্তু আমরা ভিডিও অ্যাড করতে পারবো। তো ভিডিও অন মাই পিসি আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার কম্পিউটারে যেখানে ভিডিও রয়েছে সেটা দেখাচ্ছে, আপনি আপনার যেখানে ভিডিও রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। তো আমার এই ভিডিওটা আমি এখানে বসাতে চাই, আমি ইনসার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই ঘরের মধ্যে কিন্তু ভিডিওটা বসে গেল। আমি চাইলে এটাকে এখানে প্লে করতে পারি। আমি যদি এই সাউন্ডটা অফ করে দিয়ে প্লে করি, দেখেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হলো। ঠিক আছে, চাইলে এই ভিডিওটাকে আমি আরও বড় করতে পারবো। অফ করে দিলাম, আমি চাইলে এটাকে টেনে টেনে আরও বড় করতে পারবো। ঠিক আছে, এদিকে ছোট করে এই ঘরের মধ্যে একদম ফুল আর একটু নিচের দিকে নামাতে পারি। বাস, এখন যদি প্লে করি দেখেন ভিডিও কিন্তু প্লে হচ্ছে। আর যদি চান যে পুরা পেজের মধ্যে করতে ভিডিওটাকে, আপনি এখানে টান দিয়ে ধরে এই যে করে দিলাম এবং এখান থেকে এই যে করে দিলাম, পুরা পেজ নিয়ে ভিডিওটা কিন্তু হয়ে গেল। প্লে করি, দেখেন ভিডিও কিন্তু এখানে চলে আসছে। আবার চাইলে এটাকে ছোট করে আমি এই ঘরের মধ্যে নিয়ে আসবো, শুধু এটাকে বড় করতে চাই, বাস। তো এখন এখানে যদি আমি অডিও নিতে চাই, একটা অডিও বসাতে চাই, তখন আমি আবার ইনসার্টে চলে যাব এবং ভিডিওর পরে কিন্তু অডিও রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অডিও অন মাই পিসি, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার যে এই যে মিউজিক যে অপশন রয়েছে, এখান থেকে আমি এই অডিওটা নিতে পারি। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিলাম, দেখেন এই ঘরের মধ্যে কিন্তু ভিডিওটা চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, ভিডিওটা কিন্তু এখানে প্লে হবে। তো আশা করি ইনসার্টের যে কাজগুলো রয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি বেসিক ক্লাসে, প্রত্যেকটা কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। তো এরপর আমরা চলে যাব ডিজাইনে, হোম, ইনসার্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে মেনু বার, ডিজাইন। তো আমরা এই ডিজাইনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো ডিজাইন চলে আসছে, অটোমেটিক যে ডিজাইনগুলো দেওয়া আছে সেগুলো। তো আমরা যদি এই প্রথম ঘরের মধ্যে ক্লিক করি, এটা হচ্ছে প্রথম স্লাইড। তো আসলে আমরা এতক্ষণ যা কাজ করলাম সেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে প্রত্যেকটা শেপ,
এই শেপের কালার করলাম, তারপর টেক্সটের কালার করলাম, অডিও ভিডিও নিলাম, পিকচার নিলাম। আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি নিচে যে ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটার কিন্তু কোনো ডিজাইন করে নেই বা কালার করে নেই। এটা করার জন্য এই ডিজাইনে ক্লিক করতে হবে। আমরা এই ডিজাইনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন কিছু অটোমেটিক ডিজাইন দেওয়া আছে। আমরা যদি এই অটোমেটিক ডিজাইন দিতে চাই তাহলে প্রত্যেকটা কিন্তু এই ডিজাইনে সাজবে। একটা যদি দিতে চাই তাহলে আমি যদি চাই যে প্রথম আমার এই 1 নাম্বার স্লাইডটা এই ডিজাইনটা দেব, সেটা আমি করতে পারি। এই ডিজাইনটা দেব, সেটা করতে পারি। আর যদি মনে করি যে না একটা ডিজাইন সবগুলোতে অ্যাপ্লাই করব, সেটাও করতে পারি। এটা হচ্ছে অটোমেটিক কিছু ডিজাইন পাওয়ার পয়েন্টের মধ্যে দেওয়া আছে, সেটাই আপনি করতে পারেন। এখানে যখন এই মোড়ে ক্লিক করব তখন এখানে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আমরা পাবো। তো আমরা একটা দেখি আগে, আর এটা হচ্ছে অটোমেটিক। তারপর আমরা এখানে যেগুলো দেওয়া আছে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, নিজের মতো কালার করে নেব, এটা পরে। তো আমরা অটোমেটিকটা আগে দেখি। এটা করার জন্য প্রথমে আপনি যে স্লাইডটা ডিজাইন করতে চান, ধরেন আমি এই স্লাইডটাকে ডিজাইন করতে চাই নিচে, সেটা করার জন্য এখানে দেখেন দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি এই ডিজাইনটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিক করলে, আমি কিন্তু ক্লিক করে নেই, জাস্ট ধরলে কিন্তু পরিবর্তন দেখাবে কীরকম হবে। ঠিক আছে, এই যে অনেক ডিজাইন দেওয়া আছে এখান থেকে। আমি যখন এখানে মুড়ে ক্লিক করব আরও ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, তো আমি যদি এটাকে করতে চাই, আমি যদি শুধু এই 3 নাম্বার স্লাইডটি ডিজাইন করতে চাই, তখন এই 3 নাম্বার ঘরটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে যে ডিজাইনটা আমার পছন্দ সেই ডিজাইনের উপরে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাপ্লাই টু অল স্লাইড, আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে সবগুলো এই ডিজাইনেই অ্যাপ্লাই হয়ে যাবে। এবং অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, আমি যদি এটাতে করি শুধু এই স্লাইডটাই হবে। আমি এখানে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করে দিলাম। তো আমার এই ঘরটাই কিন্তু বা এই স্লাইডটাই কিন্তু শুধু ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনটা করার পর দেখেন এই স্লাইডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমি যদি চাই যে না সবগুলো একই ডিজাইন করব, তো আমি প্রথম ঘরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার মনে হলো যে এই ডিজাইনটা অথবা এখান থেকে অন্যান্য ডিজাইন যদি পছন্দ করে আমি করতে চাই। আচ্ছা, প্রথমটাই আমি দেখাচ্ছি। তো সবগুলো স্লাইডে যদি আমি একটাই ডিজাইন দিতে চাই, তখন আমি এই ডিজাইনটার উপর রাইটে ক্লিক করব। আমি এই ডিজাইনটা করতে চাই, তখন অ্যাপ্লাই টু অল স্লাইড আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন প্রত্যেকটা স্লাইড কিন্তু এই ডিজাইনটা হয়ে গেল। তো এখন চাচ্ছি যে না আমি সবগুলোর মধ্যে এই ডিজাইনটা রাখবো না, আমি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করব, বা আমার মতো করে কয়েকটা হয়তো এই ডিজাইন দেবো, আবার কয়েকটা আমার মতো করে কালার করব, সেটাও আমরা এখান থেকে করতে পারি। তো প্রথম করে আমি সিলেক্ট করে দিলাম। প্রথম স্লাইডে ক্লিক করার পর আমি যখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক একটা অফিস থিম রয়েছে, আমি এটার উপর রাইটে ক্লিক করব। দেওয়ার পর অ্যাপ্লাই টু অল স্লাইড এখানে দিয়ে দিলাম। দেখেন সবগুলোতে কিন্তু ডিজাইনটা চলে গেল। তো আমাদের অটোমেটিক যে থিম বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা এখন দেখব ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এই ডিজাইনের মধ্যে কিন্তু একদম ডান পাশে এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, মানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আমার মতো করে সাজাবো, আমার মতো করে কালার অথবা পিকচার যা দিতে চাই তা দিয়ে কিন্তু এটাকে সাজাতে পারবো। আর এটা করার জন্য আমি 3 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি। এটা একদম খালি বোঝানোর জন্য খুব সহজ হবে। তো এখানে কিন্তু আমাদের টাইটেল দেওয়া আছে এবং এখানের মধ্যে একটা পিকচার দেওয়া আছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম হোয়াইট, আমি এটাকে আমার মতো করে কালার দিতে চাই। তো এটা দেওয়ার জন্য আমি ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর এখান থেকে একদম ডান পাশে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এই যে এখানে একটা বালতি চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ফিল, আমি এটা ফিল করতে চাই। তো এখানে হচ্ছে সলিড ফিল, মানে এক কালার যদি দিতে চাই তখন এটাতে ক্লিক করা থাকলে এক কালার হবে এবং কালারটাকে আমি পরিবর্তন করব। সলিড ফিল এখানে ক্লিক করা আছে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার, এখানে হোয়াইট কালার দেওয়া আছে। আমি যদি এর ওখানে ক্লিক করি এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। তো আমি এখান থেকে যদি একটা কালার নিতে চাই, আমি এই কালারটা নিতে চাই, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে স্লাইড রয়েছে স্লাইডের মধ্যে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো চাইলে এখান থেকে আমি আবার এটাকে পরিবর্তন করতে পারি, একটু কম বেশি করতে পারি অথবা আরও বেশি কালার। এখানে যখন আমি ক্লিক করে দেব তখন স্লাইডটা কিন্তু ফুল কালার হয়ে যাবে। তো এই কালারটা কি চাইলে আমি একটু কম বেশি করতে পারি। এখানে দেখেন ট্রান্সপারেন্সি আছে, এখান থেকে যদি আমি একটু কমিয়ে দিই অপাসিটি তাহলে কিন্তু কম বেশি হবে। আমি যখন 100% রাখবো তখন এখানে ফুল কালার দেখাবে। আচ্ছা, তো সলিড কালার থেকে আমি চলে যাব গ্রেডিয়েন্ট ফিল। আমি যখন এখানে ক্লিক করে দেব, তো গ্রেডিয়েন্ট ফিল মানে হচ্ছে দুইটা কালার একসাথে করে বা কয়েকটা কালার একসাথে করে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো গ্রেডিয়েন্ট কালার করার জন্য এখান থেকে আমি চলে যাব
তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট স্টেপ, মানে কয়টা স্টেপে কালারটা করা আছে। এখানে 1 2 4টা আছে। এই কালারগুলো যখন আমি পরিবর্তন করব, এই কালারগুলো কিন্তু এখানে চেঞ্জ হবে। এখন এখানে কিন্তু হোয়াইট আর একটা হচ্ছে হালকা বেগুনি টাইপের কালার দিয়ে অ্যাডজাস্ট করা আছে গ্রেডিয়েন্ট কালারটা। তো আমি যদি এটাকে পরিবর্তন করতে চাই, প্রথমে আমি এটার কালারটা পরিবর্তন করব। এটা সিলেক্ট করে আমি এখান থেকে এখানে হোয়াইট দেওয়া আছে, আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম। দেখেন উপর দিয়ে কিন্তু রেড হয়ে গেল। আমি যদি এই কালারটার মধ্যে সিলেক্ট করে দিই, এখানে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ইয়েলো কালার দিতে চাই, দেখেন নিচে কিন্তু ইয়েলো হয়ে গেল। এখানে 4টা কালার মিক্স করে কালারটা রেডি করা। আমি যদি এটাকেও চেঞ্জ করি, এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আবার এই কালারটা দিতে চাই। দেখেন এখন 4টা কালার, এখানে কিন্তু 8টা কালার বাকি আছে। তো আপনি চাইলে এটাকে এভাবে নড়াচড়া করে কালারটা কিন্তু পরিবর্তন করতে পারেন। আমি যদি রেডটাকে আরও এদিকে দিই, তাহলে এদিকে নামবে। আমি যদি এদিকে দিই, হালকা হয়ে কালারটা কিন্তু থাকবে। তো আশা করি খুব সহজেই গ্রেডিয়েন্ট যে ফিল, সেটা আপনারা এখান থেকে করতে পারেন। খুব চমৎকার চমৎকার কালার কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। আচ্ছা, তো তারপরে রয়েছে হচ্ছে পিকচার অর টেক্সচার ফিল। আমি যদি একটা ছবি দিতে চাই, এখানে কালার না দিয়ে একটা ওয়ালপেপার আমি পিছনে বসাতে চাই, সেটাও কিন্তু আমি করতে পারবো। তো সেটা করার জন্য আমি এখানে এই পিকচারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু পিকচার অর টেক্সচার, টেক্সচার হচ্ছে এই যে ডিজাইনটা দেওয়া আছে, এটাকে বলা হয় টেক্সচার। আর যদি পিকচার দিতে চাই, তখন আমি এখান থেকে এই যে পিকচারে ক্লিক করে দেব। এই পিকচারে ক্লিক করার পর আমাদের সামনে যে পিকচার রয়েছে কম্পিউটার, সেগুলো চলে আসবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা পিকচার দিতে চাই, সেটা কিভাবে করব? এই যে আমি এই পিকচারটা দিতে চাই, এটার পিছনে আমি সিলেক্ট করে দিলাম ছবিটা, দেওয়ার পর এখান থেকে ইনসার্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন পুরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ধান ক্ষেতের ছবি চলে আসছে। তো এখানে আপনি যে কোনো ছবি কিন্তু পরিবর্তন করতে পারবেন। আমি আবার পরিবর্তন করে দিচ্ছি এই ছবিটা। এই ফাইলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এই যে এই ছবিটা দিতে চাই, এটা ক্লিক করে দিলাম, অথবা এটা দিতে চাই, এই ছবিটা ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করে দেব। দেখেন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেল। চাইলে প্রত্যেকটা দরে দরে কিন্তু আপনি এই পরিবর্তনটা করতে পারেন। প্রত্যেকটা স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের ছবি বসে এই ডিজাইনগুলো আপনি এখান থেকে করতে পারেন। আচ্ছা, তারপর আমরা যে কাজ করব সেটা হচ্ছে প্যাটার্ন ফিল। তো আমরা এখানে অনেকগুলো প্যাটার্ন পাচ্ছি, যে প্যাটার্নটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে দিতে পারবেন। আর এটা দেওয়ার জন্য এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর যদি কালার পরিবর্তন করতে চান, সেটা করার জন্য এখানে কালারে চলে যাবেন। যাওয়ার পর আপনি যে কালার দিতে চান সেই কালার এখানে পরিবর্তন করে দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে একটা পার্মানেন্ট কালার করে দিচ্ছি, সেটা হচ্ছে পিকচার। পিকচারে যাওয়ার পরে যে ফিল কালার, এখান থেকে আমরা এই ছবিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ইনসার্টে দিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে যদি আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড এই ফুলের যে ডিজাইন দেওয়া আছে সেটা হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি, অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম। দেখেন প্রত্যেকটা স্লাইডের পিছনে কিন্তু এই ছবিটা চলে আসছে। এই যে এই যে এই যে এই যে যদি আমি এটাকে বাদ দিতে চাই, তখন কি করব? আমি আবার কন্ট্রোল জেডে ক্লিক করে দেব। তখন কিন্তু এই ছবিটা চলে যাবে এবং শুধু প্রথমে যে স্লাইডের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করেছি সেখানে এটা রয়ে যাবে। তো আশা করি আপনারা খুব সহজে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা এখান থেকে করতে পারবেন। তো এই ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন রয়েছে, একটা হচ্ছে প্রিসেট ডিজাইন আর একটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখানে আপনার মতো করে ছবি বসাতে পারেন, কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট করতে পারেন। এখন আমরা দেখব ট্রানজিশন। এটা হচ্ছে একটা মেনু বার, আর মেনু বারের সাথে কিন্তু এখানে রিবন দেওয়া অনেকগুলো সাব মেনু রয়েছে। তো এই ট্রানজিশন মানে হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যাওয়ার সময় যে একটা ডিজাইন করবে সেটাকে বলা হয় ট্রানজিশন। এই ট্রানজিশন কোন জায়গায় ইউজ করা হয় বা কীভাবে ইউজ করা হয়, সেটা হচ্ছে এই যে একটা স্লাইড, এটা হচ্ছে টু স্লাইড। তো এই স্লাইড থেকে এই স্লাইডে যাওয়ার পথে একটা ডিজাইন হবে বা একটা ডিজাইন করে এটা পরিবর্তন হবে, সেটাকে বলা হয় ট্রানজিশন ডিজাইন। তো এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আমরা চাইলে এখানে মোড়ে ক্লিক করে আরও অনেকগুলো ডিজাইন এখান থেকে দেখতে পারি। তো আমরা একটা একটা করে এখানে ক্লিক করে করে দেখব কোনটা কোন ডিজাইন। তো আমরা প্রথমেই এই 1 নম্বর স্লাইডে ক্লিক করে দিচ্ছি। এখানে কোন ডিজাইনটা আমরা দেখব, যেটা এই ডিজাইনটা শেষ করে পরবর্তী স্লাইডে চলে যাবে। তো এখান থেকে যদি আমি স্পিডে ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু এভাবে ডিজাইন দেখিয়ে তারপর পরবর্তী স্লাইডে যাবে। এবং আমি যখন 2 নম্বর স্লাইডে ক্লিক করে দিলাম, এখান থেকে যখন আমি একটু মুড়ে যাচ্ছি, যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা যদি এই জুমে ক্লিক করে দিই, দেখেন এই জুম হয়ে কিন্তু এটা পরবর্তী স্লাইডে যাবে। আর এটা দেখার জন্য কিন্তু প্রিভিউ আছে। আমি প্রথম স্লাইডে ক্লিক করে দিলাম, এই যে প্রিভিউতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন এটা এরকম হবে।
এবং এটা যদি ক্লিক করে দেই এখানে প্রিভিউ দেখে এটা কীরকম হবে, এটা এরকম করে পরবর্তী স্লাইডের মধ্যে যাবে। তো আশা করি খুব সহজে এখান থেকে ট্রানজ্যাকশন যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা ধরে ধরে একটা করে ডিজাইন আপনি দিয়ে দেবেন। আমি যখন 3 নাম্বার স্লাইডে ক্লিক করব তখন এখান থেকে আমার পছন্দ মতে এই যে ফ্লিপ দেওয়া আছে, তারপর হচ্ছে ওয়াইন দেওয়া আছে, এখানে আপনি আপনার মতো করে প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন যেটা আপনার কাছে খুব ভালো লাগে সেটাই অ্যাপ্লাই করে দেবেন। এই যে এয়ারপ্লেন দিলাম, তারপর দেখেন এয়ারপ্লেনের মতো করে ডিজাইনটা চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি চেক করে করে আপনি এখানে বসাতে পারেন। তো আমি আবার চলে যাচ্ছি প্রথম স্লাইডে, 1 নাম্বার স্লাইডে। তো আমরা এই পর্যন্ত 3টা স্লাইডের মধ্যে ট্রানজিশন বসালাম, মানে প্রত্যেকটা স্লাইডের মধ্যে এই ট্রানজিশন বসাতে হবে। যতগুলো স্লাইড থাকবে প্রত্যেকটা স্লাইডের মধ্যে এই ট্রানজিশনগুলো বসাতে হবে, কারণ একটার পরে একটা যখন স্লাইড চলবে তখন মাঝখানে ডিজাইনগুলো করে করে কিন্তু পরিবর্তন হবে। তো এখন আমরা যা দেখব তা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যখন পরিবর্তন হবে তখন এই স্লাইডের মাঝখানে একটা সাউন্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আর সেটা করার জন্য প্রথমে আমি প্রথম স্লাইডটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন এখানে নো সাউন্ড দেওয়া আছে, এখানে অনেকগুলো সাউন্ড দেওয়া আছে। আমরা যে সাউন্ডটা দিতে চাই সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই সাউন্ডটা চলে আসবে। তো আমি যদি এখানে এই যে ক্যামেরা দেওয়া আছে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যদি এই সাউন্ডটা শুনতে চাই, এখন কিন্তু এটা অ্যাক্টিভ করা আছে। তো আমি যদি প্রিভিউতে দেই দেখেন ক্যামেরাতে ছবি তুলে যে একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হলো। এবং 2 নাম্বার স্লাইডে যখন যাব এখানে আমি অন্য একটা সাউন্ড দিতে চাই, আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে এই সাউন্ডটা দিব, দেওয়ার পরে এটা কীরকম হবে সেটা দেখার জন্য প্রিভিউতে ক্লিক করব। দেখেন এই সাউন্ডটা কিন্তু এখানে অ্যাপ্লাই হলো। তো আপনি ধরে ধরে কিন্তু প্রত্যেকটা শুরুতে একটা একটা করে সাউন্ড বসিয়ে দিতে পারেন। এবং এখানে রয়েছে দেখেন অন মাউস ক্লিক, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, মানে এখানে যদি আমি টিক চিহ্নটা উঠিয়ে দিই তখন কিন্তু মাউস ক্লিক করলে এটা কাজ করবে না। আর যখন এখানে আমি টিক চিহ্নটা দিয়ে দিব তখন মাউসে ক্লিক করে যখন প্রিভিউতে যাব তখন মাউসে ক্লিক করলে কিন্তু এটা একটার পর একটা পরিবর্তন হবে। যখন আমি ফুল স্ক্রিনের স্লাইডটা দেখাবো তখন এটা কাজ করবে। এবং এই ক্লিকটা কতক্ষণ পরে পরে আসবে সেটাও কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি, এটা যে এই স্লাইড বা এই স্লাইড থেকে কত সেকেন্ড পর এটা পরিবর্তন হবে। এখান থেকে আমি এই যে টাইমটা কিন্তু দিতে পারি যে 5 সেকেন্ড 10 সেকেন্ড এটা কিন্তু আমি দিতে পারি। আর যখন আমি 0 করে দেবো তখন অটোমেটিক যে একটা টাইম ডিউরেশন থাকবে সেটা অটোমেটিক কম্পিউটারে করে নেবে একটা টাইম সেটআপ। ঠিক আছে, তো এখানে আশা করি ট্রানজিশন যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে সাউন্ড দিতে পারবো এবং এখান থেকে যে অন মাউস ক্লিক এটা অবশ্যই আমি ক্লিক করে দেব। দিলে হবে কি, যখন আমি আমার প্রেজেন্টেশনটাকে ফুল স্ক্রিন করে শো করব তখন এখানে মাউসে যখন আমি ক্লিক করব তখন একটার পর একটা সেটা পরিবর্তন হবে। পরবর্তীতে যখন আমরা প্রিভিউতে যাব বা লাস্ট ফিনিশিংয়ে এই কথাগুলো আমি বলে দেবো কীভাবে একটা মাউস ক্লিক করলে একটা একটা পরিবর্তন হয়, অথবা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা যে মেনু বারে যাব সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আমরা একে একে সেই ডিজাইনগুলো দেখব। তো এটা করার জন্য আমরা শুরুতে প্রথম যে স্লাইড রয়েছে সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পর এখানে এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমি করে নিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়া নাই। আমি এখান থেকে এই যে পিকচার দিয়ে নিচ্ছি, একটা ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর এখান থেকে এই যে ডিজাইনটা দিয়ে দিলাম, ইনসার্টে দিয়ে দিলাম, এখানে নিচে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আপনি চাইলে যে কোনো একটা ডিজাইন এখানে দিতে পারেন, অথবা এক কালার বা সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার এখান থেকে দিয়ে নিতে পারেন। তো আমি গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম, কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর এখানে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আমি যদি এটার কালার পরিবর্তন করতে চাই তখন এখান থেকে ফরম্যাটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে ফিল, শেপ ফিল, এখান থেকে আমি এটা অথবা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটা ডিজাইন দিয়ে দিলাম। তো এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনগুলো হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার পর যে এই যে শেপগুলো আসবে, এই শেপগুলো কি কি ডিজাইন করে যাবে এবং আসবে, অথবা যখন আমি প্রেজেন্টেশনটা শুরু করব তখন এই অ্যানিমেশনটা কীভাবে আমার সামনে আসবে। আমার সামনে বলতে আমার দর্শকদেরকে আমি যে দেখাতে চাই আমার প্রেজেন্টেশনটা, তখন তাদের সামনে এই লেখাটা কীরকম করে আসবে এবং এটা আসার পর কীরকম একটা ডিজাইন হবে এবং কী ডিজাইনে চলে যাবে, সেটা করার জন্য আমি এখানে প্রথম যে স্লাইডের মধ্যে যে প্রথম শেপ এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে, আমি যদি মোড়ে ক্লিক করি তখন আরও অ্যানিমেশন পাবো। এখানে 3টা সেক্টরে ভাগ করা আছে অ্যানিমেশনগুলো। একটা হচ্ছে এন্ট্রেন্স, তারপর হচ্ছে এমপেসিস, তারপর হচ্ছে এক্সিট।
ইন্টেন্স মানে হচ্ছে যখন আমি অ্যানিমেশনটা চালু করব তখন এই ইন্টেন্সগুলো মানে এই ডিজাইনটা আসবে আমার সামনে। আর এমপেসিস হচ্ছে আসার পর এখানে একটা হালকা ডিজাইন করবে, সেটা হচ্ছে এমপেসিস, তারপর হচ্ছে এক্সিট। আমার বলা যখন শেষ হয়ে যাবে বা দেখানো শেষ হয়ে যাবে তখন এই যে শেপটা এটা কিভাবে চলে যাবে, কোন ডিজাইন করে চলে যাবে, সেটা হচ্ছে এক্সিট। তো আমরা যখন অ্যাপ্লাই করব তখন আপনি বুঝতে পারবেন। তো প্রথম শেপটাতে আমি যে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চাই সেটা হচ্ছে ইন্টেন্সের যে ডিজাইন সেটা। তো আমি চাইলে এখান থেকেও কিন্তু অ্যাড অ্যানিমেশন সেম কাজগুলো এখান থেকে করতে পারি। অ্যাড অ্যানিমেশন আমি এখানে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে ইন্টেন্স, তারপর হচ্ছে এমপেসিস, তারপর হচ্ছে এক্সিট। তো আমরা শুরুতে এটা দেখব। এখান থেকে ইন্টেন্সটা কিভাবে হবে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু এইভাবে আসবে আমার সামনে। আবার যখন চেঞ্জ করতে চাই আমরা অন্যটা চেঞ্জও করতে পারবো। তো আসার পর এখানে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে, নাম্বার 1 দেওয়া আছে। আমি যদি এখন আসার পর কোন ডিজাইনটা করবে সেটা করতে চাই, সেটা হচ্ছে এমপেসিস। এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আসার পর একটু একটা ডিজাইন করবে, অ্যানিমেশন করবে। তারপর আমি আবার অ্যাড অ্যানিমেশন চলে যাব, যাওয়ার পর এক্সিট। এটা যখন দেখানো হয়ে যাবে বা এটা বলা শেষ হয়ে যাবে প্রেজেন্টেশনটা, তখন এটা কিভাবে চলে যাবে, ফ্লাই আউট দিতে পারি, তারপর এখানে স্পিল দিতে পারি, অথবা এটা দিতে পারি। এই যে এটা দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু ঘুরতে ঘুরতে আবার এটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমরা যে শেপ রয়েছে এই শেপের মধ্যে 3টা করে ইফেক্ট অ্যাপ্লাই করব। তো প্রথম যে শেপ রয়েছে সেটার মধ্যে আমরা 3টা ইফেক্ট দেওয়া কিন্তু শেষ। আমরা দ্বিতীয় স্লাইডের মধ্যে আমরা দ্বিতীয় শেপে চলে যাচ্ছি। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন এখানে চলে যাব, অথবা আমি এখান থেকেও দিতে পারি। আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু এরকম করে ডিজাইন করে আসবে। আসার পর যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে এমপেসিস, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এটা আমি একটা দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। আপনি আপনার মতো করে পরে দেখে দেখে মার্ক করে রাখবেন কোনটা কোনটা আপনার ভালো লাগে, কোন ডিজাইনটা আপনার পছন্দ। যখন আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন তখন এখান থেকে পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এটা দেওয়া হয়ে গেল। আমরা এখন এটা কিভাবে চলে যাবে সেটা দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা এটা ফ্লাইওভারে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু এখানে চলে গেল। তো এই তো গেলো আমাদের প্রেজেন্টেশনের যে মূল কাজ। এটা হচ্ছে একটা অ্যানিমেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যানিমেশন দিয়ে কিন্তু প্রেজেন্টেশনটাকে অনেক সুন্দর করা হয়, বা ক্রিয়েটিভ যে আইডিয়া আপনার মধ্যে রয়েছে অ্যানিমেশনের প্রত্যেকটা ডিজাইন দেখে কিন্তু বোঝা যাবে যে আপনি কতটুকু পাওয়ার পয়েন্টের কাজ জানেন। তো এটা আসলে এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি, এখানে অনেক ডিজাইন দেওয়া আছে। আপনি শুধু এখান থেকে খুঁজে খুঁজে বের করে কোন ডিজাইনটা দিবেন, কখন কোনটা আসবে, কখন কোনটা যাবে, সেটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু প্রেজেন্টেশনকে মনোমুগ্ধকর করে উপস্থাপন করার জন্য প্রত্যেকটা স্লাইডের যে শেপ রয়েছে প্রত্যেকটা শেপের মধ্যে এই অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করব। তো আমরা যদি এটার মধ্যে চলে যাই, এখানে প্রথমে রয়েছে এই টাইটেল। এটার মধ্যে যদি আমি অ্যানিমেশন দিতে চাই সেমভাবে অ্যাড অ্যানিমেশন এখান থেকে আমি একটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আবার অ্যাড অ্যানিমেশন এখান থেকে একটা দিয়ে দিব। তারপর এটা চাইলে আপনি নাও দিতে পারেন, এখানে করে তারপর এটা দিয়ে দেব। ঠিক আছে, আমি যদি চাই এই যে ছবিটার উপরে অ্যানিমেশন দিতে, এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। এটা এই ছবিটা এইভাবে আসবে, আসার পর একটা ডিজাইন করবে। আপনি চাইলে এটা নাও দিতে পারেন। তো যাওয়ার সময় এটা কীভাবে দেবো, এটা এভাবে চলে যাবে। প্রত্যেকটা দরে দরে কিন্তু এই ডিজাইনগুলো আপনি দিতে পারবেন। তারপর রয়েছে এখানে এই যে দেখতেন স্টার্ট। তো স্টার্টটা কীভাবে হবে, আমি এর পেছনেতে ক্লিক করে দিই। দেখেন এখানে হচ্ছে অন ক্লিক, মানে যখন আমি ক্লিক করব তখন একটার পর একটা চেঞ্জ হবে। তো এখন আমরা দেখব টাইমিং। এখানে দেখেন ডিউরেশন রয়েছে 50 সেকেন্ড, মানে একটা স্লাইড 50 সেকেন্ড আমাদের সামনে অপেক্ষা করবে। 50 সেকেন্ড শেষ হলে পরবর্তী স্লাইডে চলে যাবে। এটাকে আমি টাইম কম বেশি করে দিতে পারি। ঠিক আছে, এবং এখানে ডিলে একটা আসার পর কতক্ষণ আমাদের সামনে এটা ওয়েট করব সেটা আমি সর্বোচ্চ 50 সেকেন্ড অথবা 75 সেকেন্ড এটা এইভাবে সেট করে দিতে পারি। আর যদি 0 থাকে তাহলে নির্দিষ্ট একটা সময় কম্পিউটারে দেওয়া আছে, সেই পরিমাপে এটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি খুব সহজেই এই ডিজাইনগুলো আমরা করতে পারবো। তো এখানে যে ডিজাইনটা দিলাম সেটা আমরা যদি একটু প্রিভিউ করতে চাই বা কীরকম হলে দেখতে চাই, তখন আমি এখানে এই যে প্রিভিউতে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলো, তারপর এখান থেকে এই ছবিটা এভাবে আসলো। এটা কিন্তু এখানে দেখাচ্ছে প্রিভিউ। যখন আমি প্রেজেন্টেশনটা বড় করব তখন মাউসে যখন ক্লিক করব তখন এই ডিজাইনগুলো একটার পর একটা আমাদের সামনে চলে আসবে। তো অ্যানিমেশনের মোটামুটি যে কাজগুলো রয়েছে সবগুলো আমরা এখানে বেসিক যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখিয়ে দিলাম। তারপর বাকিগুলো আপনি আরও চেষ্টা করে এখান থেকে শিখে নেবেন।
তারপর আমরা চলে যাব সর্বশেষ হচ্ছে স্লাইড শো। যখন আমার অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাবে, আমি যে অ্যানিমেশন দেওয়া, ট্রানজিশন দেওয়া, ডিজাইন করা, ইনসার্টের যে কাজগুলো, হোমের যে কাজগুলো সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমি সর্বশেষ স্লাইড শোর যে কাজটা সেটা করব। তো আমরা এখানে যে স্লাইডগুলো নিয়েছি, এই স্লাইডগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করব। আমি যে স্লাইডটা সবচেয়ে ভালো লাগে আমার সেটা সামনে নিয়ে আসব। আমি চাচ্ছিলাম এটা রাখতে, কিন্তু আমার কাছে এই স্লাইডটা ভালো লাগতেছে, তো এটাকে আমি একদম 1 নাম্বার স্লাইডে নিয়ে আসি। ঠিক আছে, তারপর এখান থেকে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। আপনি চাইলে একদম নিচ থেকে টেনে টেনে ধরে ধরে উপরে নিয়ে আসতে পারবেন। তো আমি আসলে সবগুলো করব না, আমি সর্বশেষ অ্যানিমেশনের যে কাজগুলো রয়েছে এখানে রেডি করে তারপর স্লাইড শোতে দিয়ে দেব। তো আমরা এখানে টোটাল 10টা স্লাইড কিন্তু রেডি করেছি। এই 10টা স্লাইডের মধ্যে আমি এখন অ্যানিমেশন বসাবো, তারপর ট্রানজিশন দেব, দিয়ে আপনাদের সাথে এই স্লাইড শো শেয়ার করব। তো আমি এটা দিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখালাম ট্রানজিশন কীভাবে দিতে হয়, অ্যানিমেশন কীভাবে দিতে হয়, সেটা আপনি অবশ্যই আপনার স্লাইডের মধ্যে বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিচ্ছি, সময় স্বল্পতার কারণে সবগুলো দেখানোর প্রয়োজন নাই। আমি সর্বশেষ স্লাইড শো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের যে 10টা স্লাইড নিয়েছি, প্রত্যেকটা স্লাইডের মধ্যে ডিজাইন দেওয়া শেষ। তো আমরা এখন এটাকে প্রথম স্লাইডের মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একদম প্রত্যেকটা স্লাইড কিন্তু ডিজাইন, তারপর হচ্ছে শেপ ডিজাইন, তারপর হচ্ছে অ্যানিমেশন, তারপর হচ্ছে ট্রানজিশন সবগুলো দেওয়া শেষ। আপনি চাইলে অনেকগুলো স্লাইড নিয়ে সে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো আমি এখানে নিয়েছি অনেকগুলো, কিন্তু আমি 10টার মধ্যে কাজ করেছি, তাও তাড়াহুড়া করে। আপনি যখন কাজটা পারবেন তখন আপনি সময় নিয়ে একটা স্লাইড সারা দিন অথবা 2 দিন বা 3 দিন সময় নিয়ে কিন্তু একটা স্লাইড সুন্দর করে তৈরি করতে পারেন। যত সময় দিবেন তত কিন্তু প্রেজেন্টেশনটা সুন্দর হবে। তো আমি কিন্তু আপনাদেরকে বেসিক শিখালাম, আপনি কিভাবে কাজগুলো অ্যাপ্লাই করবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে ট্রানজিশন দিবেন, কিভাবে লেখা লিখবেন, কিভাবে ছবি আনবেন। তো এরপরে কিন্তু আপনার ইচ্ছা, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে সাজাতে পারবেন প্রেজেন্টেশনটাকে। তো আমার প্রেজেন্টেশন রেডি হয়ে গেল। এখন আমি এটাকে স্লাইড শোতে চলে যাব। স্লাইড শোতে যাওয়ার পর এখানে দেখেন 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে ফ্রম বিগিনিং, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। ফ্রম বিগিনিংয়ে যখন আমি ক্লিক করব তখন একদম শুরু থেকেই প্রেজেন্টেশনটা চালু হবে। আর ফ্রম কারেন্ট স্লাইডে যখন ক্লিক করব তখন যে স্লাইডের মধ্যে আমার ক্লিক করা থাকবে সেখান থেকে কিন্তু এটা চালু হয়ে যাবে এবং বড় স্ক্রিনে কিন্তু এটা চলে আসবে। আচ্ছা, তো আমরা শুরুতেই এই ফ্রম বিগিনিংয়ে ক্লিক করে দিচ্ছি। এটা হচ্ছে স্লাইড শো আর ফ্রম বিগিনিং। আমি যখন এখানে ক্লিক করে দেব তখন দেখেন আমার প্রেজেন্টেশনটা কিন্তু একদম সামনে বড় করে চলে আসছে। তো এখন আমি কিন্তু মাউসের যে লেফটের যে বাটন রয়েছে এখানে ক্লিক করে করে পরিবর্তন করতে পারি, অথবা কিবোর্ডের যে এরো চিহ্ন রয়েছে সেখানেও ক্লিক করে করে পরিবর্তন করতে পারি, অথবা স্পেস বারে ক্লিক করে কিন্তু পরিবর্তন করতে পারি। তো আমি মাউস দিয়ে পরিবর্তন করে দিচ্ছি ক্রিয়েটিভ আইটি একাডেমি। আমি যখন আরেকটা ক্লিক করব তখন কিন্তু দ্বিতীয় যে ডিজাইনটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইমপেসিস, একটা হচ্ছে ইন্ট্রেন্স, একটা হচ্ছে ইমপেসিস। এখন কিন্তু ইমপেসিস, আর এখন যখন ক্লিক করব এটা হচ্ছে এক্সিট, কীভাবে লেখাটা চলে যাবে। তো এখান থেকে যখন আমি এই ডিজাইনটা শেষ হয়ে যাবে তখন আবার এখান থেকে পরবর্তী যে শেপ রয়েছে সেটাতে চলে আসবে। আমি যখন ক্লিক করলাম মাউস দিয়ে তখন কিন্তু এটা চলে আসে, এটা হচ্ছে ইন্ট্রেন্স। আবার যখন ক্লিক করব তখন কিন্তু এটা চলে গেল, এটা হচ্ছে এক্সিট। আমি এটার মধ্যে এমপিসিস ইউজ করে নেই। আর এখন যখন আমার দুইটাই শেপের ডিজাইন শেষ হয়ে যাবে তখন আমরা পরবর্তী স্লাইড বা 2 নাম্বার স্লাইডে চলে যাব। আর যাওয়ার জন্য এখানে যখন আমি মাউসে ক্লিক করব তখন একটা অ্যানিমেশন কাজ করবে। এই যে দেখেন একটা অ্যানিমেশন দিয়ে কিন্তু এটা চলে আসছে পরবর্তী স্লাইডের মধ্যে। আমি যখন মাউসে ক্লিক করব একে একে কিন্তু প্রত্যেকটা দেখাবে। তো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। আমি যখন ক্লিক করতে থাকবো একটা একটা শেষ হবে, আমি যে ডিজাইনগুলো দিয়েছি সেগুলো আমাদের সামনে এভাবে চলে আসবে। ক্লিক করব একটা ডিজাইন দেখাবে, এটা হচ্ছে এমপেসিস। ক্লিক করব এটা হচ্ছে এক্সিট, চলে যাবে। আমি যে সাউন্ড দিয়েছিলাম সেই সাউন্ডটা কিন্তু এখানে বাজলো। আমি যখন আবার ক্লিক করে দিলাম এটাও আসলো। ক্লিক করতে থাকবো। এটা একটা ডিজাইন ইন্টেন্স, তারপর এখান থেকে এটা এভাবে চলে যাবে। তারপরে আমার এখানে ক্যালেন্ডারটা চলে আসলো। আমি আবার এখানে যে ক্লিক করার সাথে সাথে ইমপেসিস দেখালো, তো এখন এটা এক্সিট হয়ে গেল। এটা হচ্ছে সর্বশেষ যে আমার স্লাইড 10 নাম্বার, এবং এই ডিজাইনটা দিয়ে কিন্তু আমি শেষ করে দিচ্ছি। এগুলোতে কিন্তু আমি ডিজাইন দিই নেই, যার জন্য এগুলো কোনো নড়াচড়া নাই, শুধু পরিবর্তন হবে।
আমি যদি প্রেজেন্টেশন থেকে বের হতে চাই বা ফুল স্ক্রিন থেকে নর্মাল যে জায়গায় আমি এডিট করেছিলাম সেখানে যেতে চাই, আমি এখানে রাইট বাটনে ক্লিক করব মাউসের, ক্লিক করার পর এন্ড শো, অথবা কিবোর্ড থেকে স্কেপে যখন ক্লিক করব তখনও কিন্তু আমি বের হতে পারবো। আমি এখানে এন্ড শো দিয়ে দিলাম, তখন দেখেন আমার যেখানে এডিট করার জায়গা সেখানে চলে আসছি। এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। তো আমার প্রেজেন্টেশন কিন্তু শেষ হয়ে গেল। তো এখন সর্বশেষ যে কাজটা দেখাবো সেটা হচ্ছে এই যে ফাইল কিন্তু সর্বশেষ। এই ফাইলের মধ্যে আসলে আমি সেভ করব। আমি শুধু এতক্ষণ কাজটা করেছি, এখন আমি কিভাবে সেভ করে রাখবো। আমি যখন এখানে এই যে সেভে ক্লিক করে দেব অথবা কন্ট্রোল এস এ যখন চাপ দেব তখনই কিন্তু এই অপশনটা, সেভের অপশনটা চলে আসবে। আমি এই সেভে ক্লিক করে দিলাম। আমি এতক্ষণ ধরে যে ডিজাইন করলাম, যা করলাম সব কিছু সেভ করার জন্য এই সেভ অপশনে চলে যাব, অথবা আমি এখান থেকে কিন্তু এটা সেভ করতে পারি। এখানে একটা কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে। আমি যদি এখানে এই যে দেখেন সেভের একটা অপশন রয়েছে, এটা হচ্ছে সেভ, অথবা কন্ট্রোল এস এ চাপ দিলে হবে। আমি যখন এখানে ক্লিক করে দেবো তখন সাথে সাথে আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে MS PowerPoint টিউটোরিয়াল 2021 নামে আমি আমার ফাইলটাকে সেভ করেছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, যদি এটাকে ভিন্ন নামে আমি সেভ করতে চাই, ফাইলে চলে যাব, যাওয়ার পর এখানে সেভেজে যাব। সেভেজে যাওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে এবং এই ব্রাউজারে ক্লিক করে দেবো। ব্রাউজারে ক্লিক করে এটা কোন জায়গায় আমি সেভ করতে চাই, এই যে ডকুমেন্ট অপশনে গিয়ে আমি এখানে যদি নাম দিয়ে দিই একটা, আমি নামটা বদলাই একটা নাম দিয়ে দিই, বাংলাদেশ লিখে দিলাম। দিয়ে যদি এটাকে আমি সেভ দিয়ে দিই তাহলে কিন্তু আমার প্রেজেন্টেশনটা সেভ হয়ে যাবে। তো আশা করি খুব সহজেই আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আর আসলে এটা হচ্ছে একটা বেসিক ক্লাসের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে এই কাজটা সম্পর্কে একটু ধারণা বা ছোটোখাটো কাজগুলো দেখিয়ে দিলাম। এটাকে যদি আপনি আর একটু গবেষণা করেন, নিজে চিন্তা ভাবনা করে ডিজাইন করেন তাহলে কিন্তু আরও অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হবে। তবে কিছুদিন পর আমি প্রেজেন্টেশন নিয়ে একটা মাস্টার ক্লাস করব, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব। এটা হচ্ছে আরও অনেক বড় ভিডিও হবে। আর এরপরে যদি এই বেসিকের মধ্যে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, অথবা আমাদের একটা গ্রুপ রয়েছে ক্রিয়েটিভ আইটি একাডেমি, সেখানেও আপনি জয়েন করে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। অবশ্যই আমি সেখানে দেখে উত্তর দিয়ে দেব। তো আশা করি আপনারা সবাই প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।